বাসর ঘরে আমার বস চাঁদনিকে দেখে আমি যেন আকাশ থেকে না মহাকাশ থেকেই পড়লাম। যেই বস আজকে আমার বিয়ে সেটা জেনেও আমাকে ছুটি দেয়নি, বিয়ের দিন আমাকে হাফ বেলায় কাজ করতে হয়েছে, সেই কষ্টে আমার মুডটা এক বিন্দু পরিমাণও ভালো না। তার মধ্যে বাসর ঘরে এত বড় সারপ্রাইজ যেন কল্পনাই আসেনি। আবার দেখি বস বিয়ের শাড়ি গয়না সব পরেই আছে, ল্যাপটপ আর ফাইল নিয়ে কাজ করছে। তাহলে এসব কিছু আমার বসের কাণ্ড কারখানা, এটা কিভাবে সম্ভব? বুঝতে পারছি দোষ আমার মা বাবার ভেতরে। ওদের টাকা দেখলেই মাথা ঠিক থাকে না। নিশ্চয়ই চাঁদনি টাকার লোভ দেখেছে। আর মা বাবা কি না করতে পারে, কিন্তু বস আমাকে বিয়ে করলো কেন? কোনোদিন তো বসের সাথে হাসি দিয়েও দুই একটা কথা বলিনি। সবার সাথে যেমন আচরণ, আমার সাথেও তেমন আচরণ। কি দেখে বস আমাকে বিয়ে করে ফেললো বুঝতেই পারছি না। যতটুকু মনে হয় অফিসের সবার কাছ থেকে শুনেছি বস খুব স্বার্থপর মানুষ। নিজের কার্য হাসিল হলেই বস তাকে ভুলে যায়। তাহলে কি আমি কি তার ফাঁদে পা দিয়েছি, তাই বলে একবারে বিয়ে করে ফেলবে? নাকি কোনো মিস্টেক হচ্ছে? ভুলের কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে সে কবুল বলেই এসেছে। চাঁদনি তেমন একটা সুন্দরী না, চিকন, বলে না ছোট মরিচের ঝাল বেশি, সেই অবস্থা। ওর ফ্যামিলি সম্পর্কে তেমন কিছুই জানি না, কারণ প্রয়োজন মনে করিনি। চাঁদনি কি আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো কিছুই বুঝি নাই। আমার কাজ ছিল শুধু অফিসে যাওয়া, বসে কাজ করা, আবার আসা, এতটুকুই। এর মধ্যেই একটা মেয়ে আবার প্রেমে পড়ে গেল, সেটা আবার বস। ভাবতেই নিজেকে একটু স্পেশাল মনে হচ্ছে। 25 বছরের আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যায়নি, জানি না প্রথম হাতের ছোঁয়া কেমন হবে। পূর্বের কোনো প্ল্যান নেই বলেই বাসর ঘরে ঢোকার আগে রাইটার ওসমান পেজের কয়েকটি গল্প পড়ছিলাম। তোর হালায় কিসব বলদ মার্কা গল্প লেখে, সব গল্প সিনিয়র মেয়েদের নিয়ে, কিন্তু বাসর ঘরে এসে দেখি মেয়েটা আমার থেকে ছোট। যাই হোক, আস্তে আস্তে খাটে গিয়ে বসলাম। আমি খাটের কাছে গেলে চাঁদনি ফাইল ল্যাপটপ বন্ধ করে মাথায় ঘোমটা দিয়ে প্রকৃত বউয়ের মতো বসলো। আমিও মাথার থেকে ঘোমটাটা নামালাম এবং আমার পায়ে ধরে সালাম করলো। আমিও আমার মানিব্যাগটা তার হাতে দিলাম। ও আবার খাটে গিয়ে বসলো। আমি শুকনো গলায় বললাম, বস, আপনি এখানে? নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনার নামটা যেন কি? কি পোড়া কপাল আমার! কি এমন মেয়ে কপালে জুটলো আমার নামটাও জানে না। তাফে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব বুঝিয়ে বলি। বলেন। আসলে আমাদের কোম্পানিটা অনেক ডাউনে আছে, কিন্তু আপনি কোম্পানিতে জয়েন হবার পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমাদের কোম্পানিটা অনেক পরিবর্তন হয়েছে। আসলে আমি আপনাকে ধন্যবাদ দিতে এখানে চলে এসেছি। ফালতু কথার আর জায়গা পান না। আপনি অফিসে আমার বস, এখানে আমার বউ। আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আমি শুনেছি আপনি অনেক স্বার্থপর মেয়ে। এখন বলেন কোন স্বার্থে আমাকে বিয়ে করছেন? জানি আপনার স্বার্থ হাসিল হলেই আমাকে চলে ফেলে দেবেন। আপনি এমন করছেন কেন? আপনাকে আমার ভালো লাগে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারিনি। দেখেন, আজ এটা ফালতু কথা বলবেন না। মাথা এমনিতেই গরম হয়ে আছে, কারণ আজকে বিয়ের দিনেই আমাকে দিয়ে কাজ করেছে। জীবনে শুনলাম না বিয়ের দিন কেউ কাজ করে। আবার এখানে আমার বউ হয়ে বসে আছেন। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো আপনাকে। যতটুকু আশা করেছিলাম তার চেয়েও বেশি সারপ্রাইজ পেয়েছি। বিশ্বাস করেন, আপনাকে আমি দেখতেই পাই না। সারাটা দিন কাজ নিয়ে পড়ে থাকেন। অফিসের সবাই আপনাকে নিয়ে কানা ঘোষা করে। দেখি চাঁদনি মাথা নিচু করে চুপচাপ হয়ে বসে আছে। বসের আগের কীর্তিকলাপগুলো মনে হলেই মাঝে মাঝে শরীরে গাটা কাটা দিয়ে ওঠে। একদিন প্রচন্ড জ্বর আসছিল, ছুটি চাইলে কত কথা শুনিয়েছিল। ওল্টা থ্রেড দিল যদি অফিসে মিস হয় তাহলে 1 মাসের বেতন কাট। বাধ্য হয়ে অফিসে অ্যাটেন্ড করতে হয়েছে। এই জ্বরের মধ্যে সে আবার আমাকে বাড়তি কাজ দিয়েছিল। ওই দিন কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। ভাবছিলাম মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে। শরীরের ভেতর থেকে একটা জেদ চলে আসলো। আমি চাঁদনির থুতনিটা ধরে কষিয়ে ঠাস করে একটা চড় দিলাম। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলো। ওর ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। বললাম, মনে আছে একবার আমি জ্বরের জন্য ছুটি চেয়েছিলাম, তখন আপনি খারাপ ব্যবহারটাই না কি করছিলেন? সেজন্য আমাকে মারবেন? সেদিনের কথা মনে হলেই আমার শরীরটা কাটা দিয়ে ওঠে। এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন আপনি? ওই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ ছিল। আপনার কাছে যেহেতু প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাহলে বিয়ে করতে আসছেন কেন? যান গিয়ে কাজ করেন। ভুলে যাবে না, আমি আপনার বস। সরি বস, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এখন এখান থেকে সরেন, ঘুমে ধরেছে। আপনার কারণে যদি অন্তত আজকের দিনটা ছুটি দিতেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে কি তার সাথেও এমন করতে পারতেন? জানি না। আচ্ছা ঘুমান। আপনার ঘুমানো বন্ধ। আপনি যদি বসে বসে কাজ করেন, বাসরতে বসেও অনেক কাজ করেন। এমন আজব মেয়ের কথা আমি জীবনেও শুনিনি। আমিও আপনার পাশে ঘুমাবো।
পাগল নাকি? বাসর রাতটা আপনার পাশে ঘুমাতে দিন। আমি বউয়ের জন্য একটা স্বর্ণের আংটি কিনছিলাম, ভাবছিলাম এটা তাকে উপহার দেব, কিন্তু এখন আমার চোখের সবচেয়ে নিষ্ঠুর মানুষটাই আমার বউ। এখন তাকে কি করে দেই? যত কিছুই হোক আমার বউ তো, এটা তার হক। আমি নরম কণ্ঠে বললাম। আচ্ছা ঠিক আছে, তোমার হাতটা দাও। চাঁদনি ভয়ে ভয়ে তার হাত এগিয়ে দিল, দেখি তার হাত কাঁপছে। আমি তার হাত স্পর্শ করলাম, নিজের ভেতরেই অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। আমি তার হাতে একটা চুমুর প্রলেপ এঁকে দিলাম, পকেট থেকে একটা স্বর্ণের আংটি পরিয়ে দিলাম তার আঙুলে। দেখি চাঁদনি একটা হাসি দিল আর বলল, অনেক ধন্যবাদ। আমি এটা চাঁদনিকে দেইনি, এটা আমার জীবন সঙ্গীকে দিয়েছি। আমি আপনার জীবন সঙ্গিনী। আমি বাঁকা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখি চাঁদনি গয়না খুলে আমার পাশে শুয়ে পড়লো। আমি চাঁদনির দিকে ফিরলাম। আচ্ছা, আপনি আমাকে বিয়ে করছেন কেন? আমি ছাড়া তো আরো অনেক মানুষ আছে। আপনাকে আমার ভালো লাগে, আপনার ব্যবহার কথা বলা খুব ভালো লাগে আমার, সেই জন্যই আমি সোজা আপনার কাছে চলে এসেছি। আব্বা আর মাকে কত টাকা দিয়েছেন? সেটা বলা যাবে না। ওকে, সেটা আমার জানতে বেশিক্ষণ লাগবে না। আমাকে আপনার কেমন লাগে সেটা তো বললেন না। বলে আর কি লাভ, যা হবার হয়েই গেছে। আচ্ছা শুনে, এই কাজটা আমি বুঝতে পারছি না, কিভাবে করলে ভালো হবে? চাঁদনি ল্যাপটপ আমার দিকে এগিয়ে দিল। আমি চাঁদনির হাত থেকে ল্যাপটপ নিয়ে বললাম, তো রাখেন আপনার ল্যাপটপ। আমি চাঁদনিকে ধরে আমার উপর উঠালাম। চাঁদনির লম্বা লম্বা চুল আমার মুখের উপর এসে পড়লো। আমি ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। তার চুল থেকে অদ্ভুত একটা ঘ্রাণ আসছিল। চাঁদনি আর আমার চোখ এক হলো। চাঁদনির লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আমি চাঁদনির গোলাপি ঠোঁট দুটোকে নিজের ঠোঁট রাখলাম। কতক্ষণ রাখলাম আমি জানি না। এক সময় দেখি চাঁদনি আমাকে তার দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁট দুটো কামড়ে ধরলো। আমি তার মুখ থেকে ঠোঁট সরিয়ে বললাম, এই, আপনি ঠোঁটে কামড় দেন কেন? ব্যথা লাগে তো? জীবনে এই প্রথম, তাই কিছু বুঝি না। আচ্ছা সমস্যা নেই, এখন ঘুমান। চাঁদনি মুখটা কালো করে বলল। হুম। চাঁদনি আমার উপর থেকে নেমে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কতক্ষণ ঘুমালাম যায় না। ঘড়ি ধরে দেখি 3টা বাজে। চাঁদনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি একটু নড়াচড়া করতেই চাঁদনি বলল, ঘুম ধরছে না? হুম। চাঁদনির ঠোঁটে আবার আমার ঠোঁট রাখলাম। অনেকক্ষণ রাখলাম, কিন্তু শেষের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। চাঁদনিও আমাকে ছাড়েনি। যা হওয়া দরকার তাই হয়ে গেছে। পরশুদিন সকালে চাঁদনি বলতেছে অফিস থেকে ঘুরে আসবে। আমি বললাম, চলো আমিও যাব। তাহলে আরো মজা হবে। হুম। চাঁদনির গাড়ি নিয়ে দুজনেই কোম্পানিতে আসলাম। আমাদের দুজনকে একসাথে দেখে সবাই অবাক, যেন তারা নিজেদেরকেই চিনতে পারছে না। অনেকের মুখের ভাব দেখে বুঝলাম আমাকে অনেক কিছুই বলার আছে। আমরা দুজনে চাঁদনির অফিসে প্রবেশ করলাম, গিয়ে চেয়ারে বসলাম। এমন সময় চাঁদনি আমার কাছে এসে আমাকে একটা কষিয়ে চড় দিল আর বলল, ওই কুত্তার বাচ্চা, এখানে কি করছিস? যা গিয়ে কাজে মনোযোগ দে। আপনি আমাকে চর মারলেন কেন? আর আমাকে কুত্তার বাচ্চা বললেন কেন? তো আপনাকে কি মানুষের বাচ্চা বলবো? চাঁদনি, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আমি আপনার স্বামী, সাবধানে কথাবার্তা বলেন। স্বামী আপনি ঘরে, এখানে আমি বস, আর আপনি বসের কথা শুনতে বাধ্য। তো রাখেন আপনার বস, নাটক মারাচ্ছেন এখানে। স্ত্রীর উপর স্বামীর হক সব সময় এক, কোনো ভিন্নতা নেই। আমাকে ভিন্নতা শেখাতে আসবেন না, এখন গিয়ে কাজ করেন। আমি বুঝতে পারছি না চাঁদনির আবার হঠাৎ করে কি হয়ে গেল, ও এমন করছে কেন। আমি চাঁদনির শৈল ধরে বললাম, চাঁদনি দেখো, আমি তাফিম, ভালো করে তাকিয়ে দেখো। চাঁদনি আমার হাত ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল। আপনার তো সাহস তো কম না, আপনি আমার শরীরে হাত দেন। জানেন আমি কে? এক্ষুনি আপনাকে জেলে 14 শিকলের ভিতরে ঢোকানোর ক্ষমতা আমার আছে। এখন কাজে যাবেন নাকি সিকিউরিটি ডাকবো? আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়েই গেছেন। এটা বলতে বলতে আমি বাইরে বেরিয়ে আসলাম। লুকিয়ে লুকিয়ে কোম্পানি থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসলাম। রাগে শরীর থেকে আগুন বের হচ্ছে। ও বস, তার বস আমি বের করব। আমাকে চড় মারছে, আমাকে কুত্তার বাচ্চা বলছে। সে নিজেকে কি মনে করে? বস বলে সে তার হাজবেন্ডের উপর হাত তুলেছে। কাজ করানোর এত প্যারা মুখে বললেই হতো। আমার শরীর আগুন বের হচ্ছে। গোসলখানায় ঢুকে পড়লাম। আপাতত বাসায় কেউ নেই, কারণ মা বাবা থাকে অন্য ফ্ল্যাটে। বিয়ের পর নিয়ত ছিল আলাদা হয়ে যাব, সেটাই নিজেই আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিলাম। পরিচয় দেওয়া আর কিছু নেই। আমি তাফিম, মা বাবার একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি 1 বছর। এখানে বন্ধু বান্ধব অনেক আছে আমার। সবার সাথে না মিশলেও আদনানের সাথে একটু বেশি মেলামেশা হয়। কিন্তু সে 1 সপ্তাহের জন্য কক্সবাজারে গিয়েছে ঘুরতে। আমাকে কত জোর করলো যাওয়ার জন্য। আমি আমার কোম্পানির বসের ব্যবহার বুঝিয়ে বললাম। পরে হঠাৎ করেই মা এসে বলল আমার নাকি বিয়ে 2 দিন পর। আমিও ভাবলাম দেরি করে লাভ নেই,
তাই কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমিও এক নজর মেয়েকে দেখারও প্রয়োজন মনে করিনি, কারণ দেখে কি লাভ, মা যাকে বলবে তাকেই বিয়ে করতে হবে, আর সুন্দর না হলে সম্পূর্ণ প্রয়োজনের বাইরে। এটা হলেই হয়েছে, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু হলো কি এটা, আমার কাছে সবচেয়ে বাজে মানুষটি আমার বউ হলো। গত রাত তো ভালো এনজয় করছিলাম দুজনে, চাঁদনি তো আমাকে ছাড়তেই চায় না। আজকে অফিসে গিয়ে কি হলো সেটা ভেবেই এখন শরীর থেকে আগুন বের হচ্ছে। মন চাচ্ছে চাঁদনিকে কষিয়ে ধরে চড় দিতে। আসুক আজকে বাসায়, বাসায় না আসলে আমি বেঁচে গেলাম। দরকার হলে ওর কোম্পানিতে চাকরি করবো না। চাঁদনি বলে বউ হলো ঘরে, আর অফিসে বস। এই বসই আজকে বের করব। বিকালে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি, এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি চাঁদনি। আমি কোনো কথা না বলেই আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে বসলাম। ও কোথায় গিয়েছে আমি ডাক দিলাম। চাঁদনি, চাঁদনি। চাঁদনি পাশের রুম থেকে দৌড়ে এসে আমার দুই পা জড়িয়ে ধরলো, বলল, সরি তাফিম, সরি তাফিম, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আর আপনি কি করছেন? আমার এই হাত দিয়ে আপনাকে চড় দিয়েছি, আমি আমার হাত ভেঙে ফেলবো। আর এই মুখ দিয়ে আমি আপনাকে বকা দিয়েছি, আমার এই মুখ আমি পুড়িয়ে ফেলবো। আচ্ছা বুঝলাম, এখন ওঠেন, বসেন। আমি চাঁদনির শৈল ধরে বিছানায় আমার পাশে বসলাম। আমি বললাম, এখন বলেন অফিসে আপনার কি হয়েছিল আর আমাকে চড় দিয়েছেন কেন? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল, আর কেনই বা আপনার সাথে এত খারাপ ব্যবহার করলাম। আপনি যে আমার জীবন সঙ্গী সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আপনি ভুলে যাননি, ওই সময় আপনি বলেছিলেন ঘরে হলেন আমার বউ আর অফিসে বস। এটা আবার কেমন কথা? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। মিথ্যা কথা, আপনি সব জানেন, আর ইচ্ছে করে আপনি আমার সাথে এরকম করছেন। আমাকে সুন্দর করে বুঝে বললেই হতো। তাফিম, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আর জীবনে যদি এরকম হয় তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নিব। মনে থাকবে তো? হুম। যান, খাবার রেডি করেন, খেতে লাগছে। আচ্ছা। চাঁদনি একটা হাসি দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না চাঁদনির আবার কি হলো। ও অফিসে কি অপমান করলো আর এখানে এসে পায়ে ধরে মাপ চাচ্ছে। আচ্ছা, দুই একটা দিন দেখি কি হয়। আবার যদি এরকম করে অফিসে গিয়ে, তাহলে চাঁদনি আমার বউ সেটা আমি ভুলে যাব। কিছুক্ষণ পর চাঁদনি খাবারের জন্য ডাক দিল। সবকিছু গরম গরম। আমি খাবার টেবিলে বসলাম, চাঁদনিও আমার সাথে বসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। রান্না সত্যি অনেক ভালো হয়েছে। এটাই প্রথম চাঁদনির হাতের রান্না। আমি বললাম, রান্না খুব ভালোই হয়েছে, কার কাছ থেকে শিখেছো? সত্যি? ইয়েস, আমি সাকসেস। ইয়েস, আমি সাকসেস ইউটিউব থেকে। অনলাইনে এত ভালো রান্না শিখায়? হুম। যাও ফ্রেশ হয়ে আসো, আমি ঘুমাবো। ওকে। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমটা চোখে আসলো, এমন সময় খেয়াল করলাম চাঁদনি বাথরুম থেকে ডাকছে। কাপড়গুলো দিয়ে যান না। কোথায় কাপড়? ব্যালকনিতে। আচ্ছা। বেলকনি থেকে চাঁদনির কাপড়গুলো হাতে নিলাম, নাকের কাছে নিয়ে তার কাপড়ের ঘ্রাণ নিলাম। সত্যি অপূর্ব এক ঘ্রাণ। নিজের শরীরের মধ্যে শির শির করে এক অনুভূতি হলো। আমি নিজেকে কন্ট্রোল করে বাথরুমে কাপড় দিয়ে রুমে আসলাম। কিছুক্ষণ পর চাঁদনি বাথরুম থেকে বের হলো, এসেই চলে আসলো। আমি উপর হয়ে শুয়ে আছি, আর চোখে চাঁদনিকে তাকিয়ে দেখছি। আর চোখে দেখার কি আছে, দেখলে ভালো করে দেখেন। ধুর, এসব কি বলেন? কেন, গত রাত্রে কি করেছেন ভুলে গিয়েছেন? সবই আপনার দোষ। আপনিই তো আমাকে ছাড়ছেন না। এখন আমার দোষ? এক মুহূর্ত আমাকে টাইম নেওয়ার সুযোগ দেয়নি, এখন বলে আমিই সব করছি। আজাইরা কথা বাদ দিয়ে এখন পিছন থেকে আমার ব্লাউজটা লাগিয়ে দেন। আমি পারবো না, আমি পারবোই না। না, পারতে হবে। আপনি চেষ্টা করেন, পারবেন। আর এতদিন কি করে পড়েছেন? এতদিন লাগিয়েছি ঠিকই, কিন্তু আজকে পারছি না, তাড়াতাড়ি করেন। চাঁদনি একেবারেই আমার সামনে চলে এসেছে। হাত বাড়ালেই তার নরম সুন্দর হাতটা ধরলাম। আমি তার হাতে ঘড়িটা পরে দিয়ে এক টানে আমার কাছে নিয়ে আসলাম। তারপর তার ঠোঁট আমার ঠোঁটে ডুবিয়ে দিলাম। তারপর আর কাছে এনে ঘাড়ে কিস করতে লাগলাম। চাঁদনি বলল, এখন না প্লিজ, মাত্র গোসল করলাম, রাতে খাবার তৈরি করতে হবে। এখনো কি আমাকে আপনি করে বলবা? না, তাহলে আমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা। চাঁদনিকে ছেড়ে দিলাম। চাঁদনি আমাকে ঠোঁটে একটা চুমু খেয়ে রান্নাঘর দিকে চলে গেল। আমিও ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু ঘুরবো কোথায়? চা খেয়ে আসি। বের হওয়ার সময় চাঁদনি বলল, কোথায় যাও? বাইরে। তাড়াতাড়ি আইসেন, আমার ভয় করে। আচ্ছা। আমি নিচে নামলাম। আমাদের ফ্ল্যাট 3 তলায়।
আমি নিচে নেমে মোড়ের চায়ের দোকানে গেলাম। গিয়ে চা খেয়ে মাগরিবের নামাজ পড়ে আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকার দোকানে অনেক ভিড়, যার কারণে একটু দেরি হয়ে গেল। এসে কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার পাশেই দাঁড়িয়েছিল। দরজা খুলেই কাঁদতে লাগলো। চৌমুখের অবস্থা দেখে বুঝলাম ভয় পেয়েছে। আমাকে পেয়ে আরো জোরে কাঁদতে লাগলো এবং আমাকে জোরে ধরে বলল। আমি বললাম, কেঁদো না, এখন তো আমি আসি। সন্ধ্যার পর আর এক মুহূর্ত বাইরে থাকতে পারবা না। আচ্ছা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এটা? ফুচকা। এটা আবার কি? তুমি ফুচকা চেনো না? না, জীবনেও না। এসব কি ফুটপাতে বিক্রি করে? হুম। আসলে কি জানো, এইসব খাবার আমি জীবনেও ছুঁয়ে দেখার টাইম পাইনি, এত ব্যস্ততার মাঝে। তুমি জীবনে ফুচকা খাওনি, তাই আমি মনে করি তুমি প্রকৃত বাঙালি নারী হতে পারোনি। সে তুমি যাই বলো, এখন আমাকে খাইয়ে দাও। চাঁদনির মুখে আমি একটা কিস দিলাম। চাঁদনিও খেয়ে বলল। ভালোই টেস্ট, আরও একটা দাও। চাঁদনি একটা একটা করে সবগুলো খেয়ে ফেললো। বলল, এত তাড়াতাড়ি শেষ? আরও একটু ঝাল হলে ভালো হতো। আমি তো ভাবছিলাম তুমি ঝাল কম খাও। এখন থেকে প্রতিদিন এটা আমি চাই। ওকে, কোনো সমস্যা নেই। আমি মোবাইল টিপছি, দেখি চাঁদনি ল্যাপটপে কি কাজ যেন করছে। ও আমার সাথে এক কাঁথার ভেতরেই আসলো। এসে আমার কাঁধে মাথা রেখে ল্যাপটপে কাজ করতে লাগলো। আমি ভালো করেই বুঝতে পারছি ও কি করছে, কিন্তু তার কাজটা সুবিধার মনে হচ্ছে না। আমি তার হাত থেকে ল্যাপটপটা নিয়ে তার কাজ আমি করতে লাগলাম, আর চাঁদনি দেখতে লাগলো। 10 মিনিটে কাজ শেষ করে ল্যাপটপ রেখে চাঁদনিকে জোর ধরলাম এবং তার নরম ঠোঁট দুটো চুষতে লাগলাম। 1 ঘন্টা পর দুজনে বিছানা থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। পরে রাতে দুজনে ভালো এনজয় করলাম। সেসব ব্যাখ্যা করার চেয়ে না করাই ভালো। সকালে দুজনে গোসল করে খাওয়া করে একসাথে অফিসে আসলাম। আমি আমার টেবিলে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখে ফোন দিল চাঁদনি। মিস্টার তাফিম, দেখে যান তো। দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। চাঁদনি মনে হয় আমাকে আবার আপনি করে বলছে, আবার আমাকে মিস্টার করে বলে। আমি ওর হাজবেন্ড আর আমাকে মিস্টার বলে? মাথাটা গেল নাকি? এসব ভাবতে ভাবতেই আমি চাঁদনির অফিসের ভেতরে প্রবেশ করলাম। চাঁদনির মুখের দিকে তাকিয়ে বুঝলাম কার উপর প্রচন্ড রেগে আছে। সেটা কি আমি? চাঁদনি বলল, তাফিম, আপনার গত এক সপ্তাহের কাজ দেখলাম। দেখে যেটা বুঝলাম সেটা হলো গত এক বছরের মধ্যে সবচেয়ে বাজে কাজ করেছেন এই এক সপ্তাহে। অফিসে কি আপনাদের শুধু শুধু রাখি? ঠিকমতো কাজ করতে না চাইলে চলে যান। হোয়াট দ্য, কি বললা তুমি? আপনি কি আমাকে বকা দিচ্ছেন? আপনার তো সাহস কম না? কাজ করেন না ঠিকমতো, আবার বড় বড় কথা। আমার মুখের কথা বলার ভাষায় হারিয়ে ফেললাম। চাঁদনিকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। যে এই চাঁদনি গত রাতেও আমার পায়ে পড়ে ক্ষমা চেয়েছে, সে কিনা এখন নিজেই তার পাওয়ার দেখাচ্ছে। এটা কি আমার বউ নাকি অন্য কিছু? আমি শিওর চাঁদনির মাথায় সমস্যা আছে। অতি শীঘ্রই তাকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, সরি বস, ভুল হয়ে গেছে। সামনে থেকে ঠিকমতো কাজ করব। এটাই আপনার লাস্ট চান্স, ওকে? জি। আমি বোকা ছেলের মতো আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে ভাবতে লাগলাম, চাঁদনির নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। বাড়িতে গেলে বউ আর অফিসে আসলে বস। আচ্ছা মানলাম তুই অফিসের বস, কিন্তু এটা আবার কেমন ব্যবহার? তোর তো বুঝে শুনে কথা বলা দরকার। সে যে বিয়ে করেছে, অফিসে আসলে কি সেটা এটাও ভুলে যায়? বোধহয় ভুলেই গিয়েছে, কারণ বিয়ের কারণেই তো 2-1 দিন ঠিক মতো কাজ করিনি। এখন অতি শীঘ্রই তাকে একটা ডাক্তার দেখাতে হবে। কিছুক্ষণ কাজ করার পর দেখি মিলন ভাই আসলো। অফিসে ওর সাথে আমার একটু বন্ধুত্ব ভাব আছে। মাঝে মাঝে সে আমার কাজ করে দেয়, আবার আমিও তার কাজ করে দেই। অফিসে তেমন একটা কথা বলার টাইম পেতাম না চাঁদনির প্রেশারে। মিলন ভাই এসে বলল, ভাই কি খবর? শুনলাম বিয়ে করেছেন, তা আবার আমাদের অফিসের বসকে। ভাই ঠিকই শুনেছেন। ভাই আমার দরজাল মেয়ে আপনি বিয়ে করেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। সরি ভাই, দরজাল বলে ফেলেছি। আমি ভুলে গিয়েছিলাম সে এখন আপনার ওয়াইফ। না তেমন কিছু না ভাই, কিভাবে যে হয়ে গেছে কিছুই বুঝলাম না। বাসর রাতে ঘরে ঢুকে দেখি সে বিয়ের জন্য আমি হাফ বেলা কাজ করছি। ভাই অফিসে সবাই আপনার ভবিষ্যৎ নিয়ে আফসোস করে, যদিও কেউ সাহসে কিছু বলছে না। ভাই একটু সাবধানে থাকবেন, আমরা সবাই জানি বসের ব্যবহারের চরিত্র। ভাই কি করব কিছুই বুঝতেছি না। ফাইমের সব কথা ভুলে গিয়েছেন? ফাইমের সাথে বস কি করলো সেটা মনে হলেই তো মন চাই বসকে 10 হাত দূরে থাকে। ভাই আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আচ্ছা ভাই, পরে কথা হবে। ওকে। মিলন ভাই চলে গেল। ফাহিমের সাথে কিছুদিন আগে চাঁদনির খুব ভাব ছিল। তারা একসাথে যে কোনো জায়গায় যেত, একসাথে লাঞ্চ ডিনার করতো।
বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সবাই তো ভাবছিল হয়তো তাদের দুজনের মধ্যে রিলেশন আছে, কিন্তু সবার ধারণা ভুল। একটা সামান্য কাজের জন্য ফাহিমকে চাকরি থেকেই বের করে দেওয়া হয়। পরে জানতে পারি একটা নতুন প্রজেক্ট ফাহিমের খুব ভূমিকা ছিল। যখন চাঁদনি সেটা পেয়ে যায়, ফাহিমকে বের করে দেয়। তার মানে চাঁদনি কি আমার ক্যারিয়ার শেষ করতে আসছে? জানি না, কিন্তু একটা কথা আছে না, অতীত হলো অতীত, অতীত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অফিসের টাইম শেষ হলে ভাবলাম একবার চাঁদনিকে নিয়েই বাড়ি যাই। ভাবলাম চাঁদনির অফিসে যাব নাকি বাসায় চলে যাব। অফিসে গেলে যদি অপমানিত হই, যাব নাকি যাব না, এটা ভাবতে ভাবতে দেখে চাঁদনি আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেটা যেন দেখলোই না। কি হতভাগা মানুষ আমি। দেখি চাঁদনি তার গাড়িতে উঠে চলে গেল, একটা বারের জন্য আমার দিকে তাকালো না। আমি হতাশ হয়ে কোম্পানি থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। ভাবলাম একজন নিউরোলজিস্ট এর সাথে দেখা করতে হবে। একটা হাসপাতালের সামনে নেমে গেলাম। নিউরোলজিস্টের সাথে দেখা করার জন্য টিকিট নিলাম। তেমন মানুষ না থাকায় খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে দেখা করার সুযোগ পেলাম। ডাক্তারকে সালাম দিলাম। ডাক্তার বলল, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমার ওয়াইফের। আপনার ওয়াইফ কোথায়? ওয়াইফকে আনিনি। আচ্ছা, সমস্যা বলেন। আমার বউ একটা কোম্পানির মালিক, আমি তারই কোম্পানিতে চাকরি করতাম। কোনো এক কারণে আমার বিয়েটা হয়েছে, কিন্তু সমস্যা হলো সে অফিসে আমার সাথে এক আচরণ আর বাসায় আরেক আচরণ করে। কি রকম? সে বাড়িতে 8-10টা গৃহিণীর মতোই থাকে, মানে একজন আদর্শবান বউ। আর অফিসে গেলে তার কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে যায়, যেন আমাকে সে চেনেই না। আর খুব বাজে ব্যবহার করে, আমি যেন তার টাকার দেওয়া পালিত কুকুর। এটা বোধ হয় তার কোম্পানির কোনো নিয়ম। সে 8-10টা মেম্বারের সাথে যেমন, আপনার সাথেও তেমন। আপনি তার হাজবেন্ড বলে সে আপনাকে এক্সট্রা কোনো হেল্প করবে না, সেটাই। আচ্ছা, মানলাম আপনার কথা, কিন্তু সে সেটা আমাকে বুঝিয়ে বলবে সেটাও না। রাতে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করি, ও আমার কাছে ক্ষমা চায়, পায়ে ধরে। এখন আমি ভাবতেছি তার মাথায় কোনো সমস্যা আছে, এরকম কিছু। আচ্ছা, সে কি তার মাথায় কোনো আঘাত পেয়েছে? আমার তা মনে হয় না। না, আপনাকে শিওর হতে হবে। তারপর তার কি কোনো গভীর ক্ষত আছে যেটা মনে হলে সে সবসময় ভয় পায়? না, তেমন কিছুই না। আচ্ছা, আমি তার মাথায় স্ক্যান করব। সেখানে দেখব তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে ভাববেন সেটা ইচ্ছে করেই আপনার সাথে করছে। আর যদি কোনো মাথায় কোনো সমস্যা থাকে তাহলে আমি আছি। আচ্ছা। আচ্ছা, আগামী যেদিন আসবেন সাথে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। জি, অবশ্যই। আমি ডক্টরের রুম থেকে বের হয়ে আসলাম। ভালো করেই বুঝতে পারছি ডাক্তারের চোখ আকাশে, হয়তো এমন রোগীর সামনে কখনো পড়েনি। দেখি মোবাইলে কল আসলো, মোবাইল ধরে দেখি চাঁদনি। আমি ফোন রিসিভ করে কানে আনলাম। ওপাশ থেকে চাঁদনি সালাম দিয়ে বলল, অফিসে কখন শেষ হয়েছে? এখনো তো বাসায় আসোনি। আসবো কি করে? তুমি তো আমাকে থ্রেট দিয়েছো, ঠিকমতো কাজ না করলে চাকরি নট। আরে ধুর, বাদ দাও। এখন তাড়াতাড়ি বাসায় আসো, আমি খাবার রেডি করে বসে আছি। না, আমার আরো দেরি হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। তুমি আসলে দুজনে একসাথে খাবো। ওকে, আসছি। আমি ফোন কেটে দিলাম। এখন মুখের মধ্যে কি মিষ্টি মিষ্টি কথা, যত সব ফালতু কথা। যাই, বাড়ি যাই। আজকে চাঁদনিকে একটা শিক্ষা দিতেই হবে। আমি বাসায় এসে দরজায় টোকা দিলাম। চাঁদনি দরজা খুলে দিল। চাঁদনির দিকে তাকাতেই আমি অবাক, আর চোখে ফেরাতেই পারছি না। এত সুন্দর করে সাজছে তা বলে বোঝাতেই পারবো না। নীল শাড়ি পরছে, আবার নাভির নিচে কোমর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ভেতরে ঢুকে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে গোসল করলাম। গোসল করে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চাঁদনিও এসে আমার পাশে শুলো। আমি বললাম, আচ্ছা, তুমি অফিসে গিয়ে এমন করো কেন? কি করছি? কি করছো মানে ভুলে গেছো? আমার মনে নাই। তোমার সবকিছুই মনে আছে, দেখি তোমার মাথা। আমি তার মাথাটা পুরোটা চেক করলাম। না, কোনো দাগ নেই, সবকিছুই ঠিক আছে। আমি বললাম, আগামীকাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? ডাক্তারের কাছে কেন? এমনি যাবা, কাজ আছে। চাঁদনি আমাকে জড়িয়ে ধরে বলল। আচ্ছা, যাব। পরদিন অফিসের কাজ শেষ করে চাঁদনিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কক্ষে প্রবেশ করলাম। আমি বললাম, আমার ওয়াইফ। বসেন। ডক্টর চাঁদনিকে অনেক প্রশ্ন করলো। চাঁদনি কোনো দ্বিধা ছাড়াই ডাক্তারের প্রশ্নের উত্তর দিল। অবশেষে ডাক্তার বলল, ভাই, আপনার ওয়াইফের মাথা স্ক্যান করতে হবে। সমস্যা নেই। ডাক্তার আমার চোখের সামনে চাঁদনির মাথা স্ক্যান করলো। ডাক্তার চাঁদনিকে বলল বাইরে গিয়ে বসতে। চাঁদনি চলে গেল। আমাকে বলল, ভাই, আমি সব কিছুই চেক করলাম, কোনো সমস্যায় ধরা পড়েনি। তাহলে? তাহলে আর কি, সে যেটা করে নিজের ইচ্ছেতেই করে। ও ইচ্ছে করে আপনার সাথে এমন করে।
এর কি কোনো চিকিৎসা নেই? ভাই, যদি কোনো রোগ ধরা পড়তো তাহলে আমি অবশ্যই এর কোনো সমাধান দিতাম। এখন সে সম্পূর্ণ সুস্থ। এখন এটা আপনার ব্যাপার। আচ্ছা ভাই, অনেক উপকার করলেন, তাহলে আসি। জি অবশ্যই। আমি ডক্টরের রুম থেকে বের হয়ে চাঁদনিকে নিয়ে বাসায় আসলাম। এখন আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, চাঁদনি যা করে ইচ্ছা করেই করছে। এখন আর কোনো ছাড় দেওয়া যাবে না। রাতে ঘুমানোর জন্য শুলাম, চাঁদনি আমার পাশে শুলো। চাঁদনি বলল, ডাক্তার কি করলো? আমি তোমাকে আর বলবো না। অফিসের মধ্যে তুমি আমার সাথে যা ব্যবহার করো, নেক্সট টাইম যদি নোংরা ভাষায় গালিগালাজ করো তাহলে তুমি আমার বউ ভুলে যাবো। অফিসে গেলে আমার জানি কি হয়ে যায়, অন্যদের মাঝে আর তোমার মাঝে পার্থক্য খুঁজে পাই না। তোমার কিছু হয় নাই, যা করো তুমি ইচ্ছে করেই করো। আমি ইচ্ছে করে কিছু করি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মতে তুমি আমাকে ঘরে ভালোবাসো, কিন্তু অফিসে ভালোবাসো না। না, সব জায়গায় তোমাকে আমি এক ভালোবাসি। এখন আমাকে একটু ভালোবাসাই সিক্ত করো। সরো এখান থেকে, আমি তোমাকে বিশ্বাস করি না। আগে তোমার ভালোবাসার প্রমাণ দাও, পরে তোমাকে ভালোবাসা বুঝিয়ে দেবো। আচ্ছা, আমি আগে আমার ভালোবাসার প্রমাণ দিব। এটা বলেই চাঁদনি আমার পায়ের উপর পা তুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনি যেভাবে আমাকে ধরছে, গরম হতে বেশিক্ষণ লাগবে না। এখন উপায় কি? চাঁদনি চাচ্ছেই আমি গরম হই। এখন উপায় হচ্ছে এখান থেকে উঠে চলে যাওয়া। চলে যাওয়া চলবে না, এভাবে রোবটের মতোই শুয়ে থাকি। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখে ঘুম চলে আসলো। এক ঘুমে সকাল। পরদিন সকালের নাস্তা করে চাঁদনি বলল, তুমি অফিসে যাও, আমি যাব না। কেন? এমনি ভালো লাগছে না। আচ্ছা থাকো, আমি যাই। হাফ বেলা করে চলে আইসো। কেন? আমার একা একা ভালো লাগছে না, তাড়াতাড়ি আইসো। চেষ্টা করব। আচ্ছা, এখন আমাকে একটা। আমি চাঁদনির কাছে গেলাম, গিয়ে তার নরম ঠোঁটে ঠোঁট রাখলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বিদায় জানিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি চাঁদনি ফোন দিল। কি বলবা বলো। দুপুরের জন্য কি রান্না করব? যেটা খুশি রান্না করো। না, তুমি বলো। মাংস রান্না করো। কিন্তু মাংস তো নেই। তাহলে অন্য কিছু রাধো, এখন ফোন রাখো। শোনো শোনো, একটু তাড়াতাড়ি চলে এসো। তোমার কোম্পানি, তোমার অফিস, তুমি যদি বলো তাহলে এখনই চলে আসতে পারবো। তাহলে এখনই চলে আসো। ওকে। আমি কোনো কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে দেখি দরজা তালা মারা। চাঁদনি কোথায় গেল? আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে। আমি ঘরে ঢুকে ল্যাপটপে কাজ করতে লাগলাম। চাঁদনি আবার কখন জানে পাল্টি মারে, কে জানে। 1 ঘন্টা পর চাঁদনি আসলো। দেখি রোদে চাঁদনির মুখটা কালো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলা? তোমার জন্য মাংস আনতে গিয়েছিলাম। তুমি কষ্ট করে কি জন্য বাজারে গিয়েছো? আমাকে বললেই আমি নিয়ে আসতাম। তোমার খেতে মন চাইছে, আমি যে করেই হোক সেটা করে দিব। আচ্ছা। আমি গোসল করে বের হলাম নামাজ পড়তে। নামাজ পড়ে আসলে দুজনে একসাথে মিলে মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। পরে একটা শান্তির ঘুম দিলাম। একেবারে উঠলাম আসরের টাইমে। দেখি চাঁদনি আমার পাশে শুয়ে বেদর ঘুমাচ্ছে। তার মায়াবী মুখটা দেখে তাকলাম। চাঁদনির মতো একটা বউ পেয়ে আমার জীবন সাকসেস। কিন্তু আরেক দিক, ও একটা দরজাল স্বার্থপর মেয়ে, যে কিনা মানুষের মন নিয়ে খেলা করতে জানে। আমি চাঁদনিকে ডাক দিয়ে নামাজে চলে আসলাম। নামাজ পড়ে বাইরে ঘোরাঘুরি করে একেবারে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসলাম। আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। চাঁদনিকে ফুচকা দিলাম। তুমি খাইয়ে দেও। ওকে। আমি চাঁদনিকে একটা একটা করে সবগুলো ফুচকা খাইয়ে দিলাম। আজকে ঝাল বেশি দিয়ে আনছিলাম। খেয়ে চাঁদনি ঝালে লাল হয়ে গেল। চাঁদনি গেল পানি খেতে। আমি বললাম, পানি খাইও না। কেন? পানি খেলে পেটে সমস্যা করবে। তাহলে এখন কি করব? চিনি খাও। চিনি না, অন্য কিছু। এটা বলার সাথে সাথে চাঁদনি আমার কাছে আসলো এবং আমার মাথা শক্ত করে ধরে আমার ঠোঁটে তার নরম গরম ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণ পর চাঁদনি ছেড়ে দিয়ে বলল, এখন আর ঝাল লাগছে না। কিন্তু আমার ঝাল লাগছে। এটা বলেই চাঁদনিকে কোলে তুলে বিছানায় ফেললাম এবং তাকে পাগলের মতো কিস করতে লাগলাম। সেও আমাকে জাপটে ধরে কিস করতে লাগলো। চাঁদনি চোখ উল্টে মজা নিতে লাগলো। 1 ঘন্টা পর দুজনে শান্ত হলাম। পরে আর কেউ বিছানা থেকে উঠিনি। একেবারে সকালে ঘুম থেকে উঠলাম। চাঁদনি বলল, আজকে মনে হয় না হাঁটতে পারবো, অফিসে যাব না। আজকে যাওয়ার দরকার নেই, কারণ আজকে জুম্মাবার। যাক, ভালোই হলো। এই শোনো না, আমরা বাচ্চা নিব কবে? অপেক্ষা করো, তুমি নিজেই ঠিক নাই। তুমি আগে নিজেকে ঠিক হও, পরে চিন্তা ভাবনা করে দেখি। কেন? আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। তুমি অফিসে গিয়ে আমাকে অস্বীকার করো, পরে যদি আমাদের বাচ্চাকে অস্বীকার করো, পরে কি হবে? আচ্ছা,
তুমি কি পাগল নাকি, না মাথা নষ্ট? কেউ কি তার বাচ্চাকে অস্বীকার করে? করো না, কিন্তু আমাকে করতে পারলে আমাদের বাচ্চাকে করতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? যে বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখে জন্ম দিব, হাজারো কষ্ট সহ্য করব, সেই বাচ্চাকে আমি অস্বীকার করব? তোমার মাথা ঠিক আছে তো? আমি সম্পূর্ণ সুস্থ আছি, বরং তুমি ঠিক নেই। আচ্ছা, তুমি বলো কতদিন অপেক্ষা করতে হবে? সেটা বলতে পারবো না, দেখবি একদিন হয়ে যাবে। ওকে, এখন কিভাবে রাস্তা রেডি করব? আমার কোমর, হাঁটু, থাই ব্যথা হয়ে আছে, আমি উঠতে পারবো না। কতবার বলছি, আর করার দরকার নেই, এখন নাস্তা না করেই থাকো। ওটার প্রয়োজন নেই, আমি বাইরে থেকেই নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম, দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। পরে চাঁদনিকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করালাম। দুপুরের টাইমে নামাজ পড়ে বাসায় আসলাম। পরের দিন একসাথে অফিসে গেলাম। আমি অফিসে ঢুকে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা মাত্র কিছুদিন আগে জয়েন করছে, যার কারণে অনেক কিছুই বোঝে না। আমাকে বলল, আসলে আমি ডিপার্টমেন্টে কাজ পেয়েছি, যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, আগে বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। বস অনুমতি দিয়েছে। আমি অনেকক্ষণ লাগিয়ে মেয়েটাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। মেয়েটা চলে গেলে সাথে সাথে চাঁদনি কল বললো তার অফিসে যেতে। নিয়ত করলাম, আজকে যদি কোনো উল্টাপাল্টা করে তাহলে সাথে সাথে এর কড়া জবাব দেব। পরে যেটা মন চায় হোক, চাকরি নট করে দিলে দিক। আমি চাঁদনির অফিসে গিয়ে নক দিলাম। চাঁদনি বললো ভিতরে আসতে। ভিতরে গেলে চাঁদনি বলল, মেয়েটার সাথে এতক্ষণ কি কথা বলছো? সে নতুন জয়েন করছে, তাই তার কাজ বুঝিয়ে দিলাম। সেজন্য এতক্ষণ? দেরি হতেই পারে। এখানে আপনাদের আড্ডা দেওয়ার জন্য রাখি না যে আপনারা আড্ডা মেরেই যাবেন। 5 মিনিটের কাজ আপনি লাগাচ্ছেন আধ ঘন্টা। লাগতেই পারেন। তো বাইরে গিয়ে আড্ডা মারেন, অফিসের ভিতরে না। চাঁদনি, সাবধানে কথাবার্তা বলেন। তুমি হয়তো ভুলে গেছো আমি কে। আপনি যেই হন না, তাতে আমার কিছু যায় আসে না। যাই আসবে। এই বলে আমি চাঁদনির কাছে গিয়ে ঠাস ঠাস করে একটা চড় দিলাম। চাঁদনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাগান্বিত মুখ নিয়ে বলল, আপনি আমাকে চড় মারলেন? জানেন আমি কে? আপনার এত বড় সাহস, আমি বিশ্বাস করতে পারছি না। আমাকে আপনি মারলেন? আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। এটা বলে চাঁদনি সিকিউরিটি ডাকলো। সাথে সাথে দুজন সিকিউরিটি আসলো। আসলে তাদের উদ্দেশ্যে চাঁদনি বলল, এক্ষুনি তাকে জেলে ঢুকাতে বলবি, বলবি ধর্ষণে কেস দিতে। জি ম্যাডাম। সাথে সাথে দুজন সিকিউরিটি আমাকে ধরলো। আমি বললাম, ধরার প্রয়োজন নেই, আমি নিজেই যাচ্ছি। এটা বলে আমি হাঁটতে লাগলাম। চাঁদনি হয়তো ভুলে গিয়েছে আমি কে। চাঁদনির সাথে আজ থেকে সকল সম্পর্ক শেষ। যদি সত্যি সত্যি ধর্ষণের কেস দেয় তাহলে আমার জীবন সার খার হয়ে যাবে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তোর আমি কখনো চাঁদনির কাছে মাথা নত করবো না। গাড়িতে করে থানায় এনে জেলের ভেতর ঢুকিয়ে দিল। আমি চুপচাপ এক কোনায় বসে পড়লাম। আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। আমি জানি অফিসের টাইম শেষ হলে চাঁদনি পাগলের মতো ছুটে আসবে আমাকে নিতে। আর যদি না আসে তাহলে আমারই কিছু একটা করতে হবে। আমি যে জেলের ভেতরে বন্দি ছিলাম সেটার ভেতর আরেকজন লোক আছে। তাকে ভালো করে দেখলাম। দেখে মনে হচ্ছে শিক্ষিত কেউ। ভাবলাম শিক্ষিত মানুষ আবার জেলে কি করে। তোর সেসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ ওই লোকটাই বলল, কি কেস? বসরে চর মারছি। এটা শোনার পর লোকটা নড়ে চড়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। অবাক হয়ে বলল, আপনাদের বসকে আপনি নিজেই চড় দিয়েছেন। সাবাস ভাই সাবাস, আপনার মতো সাহসী লোক দেশে কমই আছে। ভাই, বস আমার বউ। ভাই, এত দেখি ফেসবুকে রোমান্টিক গল্প হয়ে গেছে। তার মানে আপনার বউ আপনারা জেলে পাঠিয়েছে? সেটাই। আপনার কি? বসের মেয়েকে প্রপোজ করেছিলাম। বসের মেয়ে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছে। তোর মিয়া, দেশে কি মেয়ের অভাব? বসের মেয়ের কাছে কি জন্য গিয়েছেন মরতে? যত কথাই বলেন, এই মেয়েরে আমি বিয়ে করবই। ওই মেয়ের ভিতরে কি পেলেন? ভাই, ওর রাগটা আমার খুব পছন্দ। রাগের মানুষ আমার খুব ভালো লাগে। ওর রাগের রাগের ভাবটা আমার খুব ভালো লাগে। আমি চাই ও আমার সাথে সবসময় রেগে থাকুক। আপনি যেমন আপনার বউকে রাগ করে মেরেছেন, তেমনি আপনার বউ আপনার উপর রাগ করে জেলে ঢুকিয়ে রেখেছে। এই রাগী ভাব আমার খুব ভালো লাগে। সেজন্য বসের মেয়েকে আমি চাই, এখন যত কষ্টই হোক। লোকটা কানের কাছে মুখ এনে বলল, দরকার হলে ওরে কিডন্যাপ করবো। ভাই, আপনি ডিফারেন্ট। ভাই। ভাই, আপনার নামটা কি? আমার নাম শেফাত, আপনার নাম? তাফিম আমার নাম। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ভাই, আপনি রাগান্বিত মুখের উপর কি খুঁজে পান? রাগ করলে আপনার ভালো লাগে? জানি না কেন জানি মানুষের রাগ আমার ভালো লাগে, বিশেষ করে বসের মেয়েকে। সে যেমনই সুন্দর তেমনই রাগে, সেজন্য আমি তাকে চাই।
বস যখন আমার উপর রাগ করে তখন আমি ভেতরে ভেতরে হাসি। অতিমাত্রায় রাগ করে যদি আপনাকে মেরে ফেলে? তখন আমি নিজেকে সাকসেসফুল মনে করব। আমি মনে মনে ভাবলাম, শালা একটা সাইকো। কেউ যদি রাগ করে তখন মানুষ আতঙ্কের মধ্যে থাকে, কে কখন কি করে ফেলে। কিন্তু সে তো দেখি ওলট, রাগান্বিত মুখ দেখলে তার নাকি ভালো লাগে। শালা একটা সাইকো, তার থেকে দূরে থাকাই ভালো। বসের মেয়ে যদি আর রাগ না করে তখন ও কি করবে? তখন তার রাগান্বিত মুখ দেখার জন্য তাকে মারধর করবে। ঘড়ির দিকে তাকে দেখি অফিসের টাইম শেষ। কিছুক্ষণের মধ্যেই দেখি চাঁদনি হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলো। আমাকে জেলের ভেতর দেখে চাঁদনি প্রচন্ড রেগে যায়। সিকিউরিটির একজন পুলিশ এসে বলল, কি হয়েছে ম্যাডাম? তাফিমকে কে জেলের ভিতরে ঢুকিয়েছে? ম্যাডাম, আপনি তো বললেন জেলে ভরে দিতে আর ধর্ষণের কেস দিতে। আমি আমার মত পরিবর্তন করছি, এখন তাকে ছেড়ে দিন। অবশ্যই ম্যাডাম। একজন পুলিশ এসে দরজা খুলে আমাকে বের করলো। চাঁদনি এসে আমার হাত ধরলো। আমি তার কাছ থেকে হাত ছাড়িয়ে নিলাম। সিফাতের দিকে আমার তাকালাম এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। সিফাত হা করে আমার দিকে তাকিয়ে রইলো, হয়তো কিছুই বুঝছে না। আমাদের কাহিনী বুঝতে বুঝতে সিফাত বুড়ো হয়ে যাবে। আমি থানা থেকে বের হয়ে আসলাম, দেখি চাঁদনির গাড়ি। চাঁদনি বলল, গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। চাঁদনি গাড়ি চালাতে শুরু করলো। আমি গাড়ির ভেতরে বসেই একটা পদত্যাগ পত্র লিখলাম। গাড়ির মধ্যে চাঁদনি হাতে ধরে দিলাম। চাঁদনি বলল, কি এটা? পরে দেখো। আচ্ছা, বাসায় গিয়ে পড়বো। চাঁদনি গাড়ি চালিয়ে বাসায় গেল। আমি রুমে ঢুকে চাঁদনিকে কষিয়ে দূরে চড় দিলাম। আমি বললাম, তুমি বলো ভালো হয়ে গেছো। মিথ্যুক, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এটা তোমার অফিসের পদত্যাগপত্র। আমি আর তোমার অফিসের মুখ দেখতেছি না, আর তোমার মুখ দেখতে চাই না। যে মেয়ে তার স্বামীকে সম্মান দিতে জানে না তাকে আমার প্রয়োজন নেই। তোমার মতো দুই মুখো সাপ আমার দরকার নেই। তুমি আমাকে আরো মারো, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। সরো, আর একটা কথাও বলবা না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেখানে খুশি চলে যাও। যেদিন ভালো হতে পারবা সেদিন আমরা সামনে আসবা। এটা বলে আমি ঘরের ভিতরে এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। আমি চাঁদনি, মা বাবার একমাত্র মেয়ে। মা বাবা লন্ডনে থাকে, আমি বাংলাদেশে থেকে আব্বার কোম্পানি দেখাশোনা করি। আমি খুব স্বার্থপর মানুষ, এটা সবাই বলে। আসলে আমি তেমন নই। আমি যে স্বার্থপর মানুষ না, এটা মানুষকে বোঝানোর জন্যই তাফিমকে বিয়ে করেছিলাম। সব কিছুই ঠিক আছে, কিন্তু সমস্যা শুধু একটা জায়গায়। অফিসে এসে আমি ভিন্ন রকম হয়ে যাই। তাফিম যেটা বলে সেটা একদমই ঠিক। আমি এটা ইচ্ছে করেই করি। সেটা করি আমি কয়েকটা কারণে। প্রথমত, আমার এত টাকা পয়সা, সেটা দম্ভ আমি তাফিমের উপর দেখাই অফিসে। নিজের স্বামীর সাথে যদি মজা করতে না পারি তাহলে করবো কার সাথে? দ্বিতীয়ত, ওর রাগান্বিত মুখটা আমার খুব ভালো লাগে। আমি চাই তাফিম সব সময় আমার উপর রেগে থাকুক, কারণ ছোটবেলা থেকেই আমি রাগান্বিত মুখের সাথে খুব পরিচিত। সেই জন্যই আমার সেটা ভালো লাগে। আমার আরও ভালো লাগে যখন তাফিম আমার ওপর অতি মাত্রায় রাগ করে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, যখন তাফিম আমাকে রাতে মজা দেয়। ও যত কিছুই করুক, তাফিমকে কোনোভাবে ছাড়া যাবে না। ও যত কিছুই করুক, ওর পিছনে আঠার মতো লেগে থাকতে হবে, যেমন আজকে করছে। আমি চাই তাফিম আমাকে মারুক। সে মারলেও কেন জানি আমার খুব ভালো লাগে। এখন দেখি ও চাকরি ছেড়ে দিচ্ছে। ধুর, মজাটাই নষ্ট হয়ে যাবে। যে করেই হোক চাকরি থেকে বের করা যাবে না। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমার জন্য যা আনন্দদায়ক, অন্যের জন্য তা কষ্টের বিষয়। সেই দিকেও খেয়াল রাখতে হবে। অতিমাত্রায় কষ্ট পেয়ে যেন আবার আমাকে ছেড়ে না যায়। এখনও বাথরুমে ঢুকে নিশ্চয়ই রাগের শরীরে ঠান্ডা পানি ঢালছে। ইস, রাগের গরম শরীরটা যদি একটু ধরতে পারতাম। ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবারের কিছু বের করি। চুলায় ভাত বসিয়ে ডিম ভাজি করলাম। রাতের কিছু গরুর গোস্ত ছিল, ওইগুলো গরম করলাম। আর ডাউল গরম করলাম। ততক্ষণে দেখি ও গোসল করে বের হলো। তখনও রেগে আছে। তাফিম, তুমি আমাকে আরো মারো, আরো মারো। তোমার মার খেতে আমার খুব ভালো লাগে। আমি আস্তে আস্তে তাফিমের সামনে গেলাম। তাফিম বলল, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে না বলেছি চলে যেতে? তোমাকে ছাড়া আমি কোথায় যাব? যেখানে খুশি চলে যাও। তোমার মতো দুমুখো মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না। যে আমাকে সব জায়গায় মানিয়ে নিতে পারবে তাকে আমি নতুন করে বিয়ে করব। আমি তাফিমের পা ধরে বললাম, প্লিজ এমন করো না। হয় তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, না হয় ভালো ব্যবহার করবে।
দুই জায়গায় দুই ব্যবহার, এটা আমি মেনে নিতে পারবো না। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। দিলাম, কিন্তু আমি আর তোমার কোম্পানির মুখ দেখতেছি না। আচ্ছা, তোমার আর কোম্পানিতে কোনো কাজ করার প্রয়োজন নেই, শুধু আমার সাথে যাবা আর আসবা। তোমার কোম্পানির মুখ দেখতেছি না। ওকে, এখন খেয়ে যাও। আসতেছি। আমি এসে ভাত বাড়লাম। তাফিম কোনো কথা না বলেই খেয়ে চলে গেল, গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি গিয়ে ওয়াশরুমে ঢুকলাম, গোসল করে বের হলাম। নতুন কাপড় পরে শরীরে পারফিউম লাগিয়ে তাফিমের পাশে শুয়ে পড়লাম। এখন ওর রাগান্বিত শরীরের ওপর হাত রাখলাম, দেখি তখনও গরম হয়ে আছে। আমি তাফিমকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলাম। ওর শরীরের তাপে আমার শরীর গরম হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। কখন ঘুম ভাঙলো জানি না। দেখি মোবাইলে কল বাজছে। দেখি অফিস থেকে কল করেছে, নিশ্চয়ই খুব জরুরি কল। কিন্তু আমি কল ধরবো না, কারণ এটা আমার নিয়ম। যতই জরুরি বিষয় হোক, টাইম ছাড়া আমি কল ধরবো না। অতিমাত্রায় জরুরি হলে শুধুমাত্র একজনের কল ধরি, কিন্তু সে ফোন করেনি, তার মানে এটা ওরাই হ্যান্ডেল করতে পারবে। অফিসের টাইম ছাড়া আমি আমার জীবনসঙ্গীর সাথে একান্ত সময় কাটাতে চাই, যেখানে 8-10টা গৃহিণীরা সময় কাটায় চিন্তামুক্ত হয়ে। ছোটবেলায় এইসব ফ্যামিলিদের দেখে আমার খুব হিংসে হতো। তখন ভাবতাম আমিও আমার স্বামীর সাথে কোনো টেনশন ছাড়া একান্ত সময় কাটাবো। না, আর তাহলে তাফিমের সাথে মজা করা যাবে না। কিন্তু আমি চাই ও আমার উপর সব সময় রেগে থাকুক, কোনো কারণ ছাড়া তো সেটা সম্ভব না। একটা উপায় পাইছি, সেটা হলো তার সামনে অফিসের কাজ নিয়ে পড়ে থাকা, যেটা সে দু চোখে দেখতে পারে না। আমি সেটাই করব এখন থেকে। আমি উঠে ফ্রেশ হয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, ওর আসতে দেরি হচ্ছে। কারণ কি? ফোন দিলাম, ফোন ধরছে না। আমি আরেকবার কল লাগালাম। এদিকে আরও অনেক আগেই সন্ধে হয়ে গেছে, যার কারণে প্রচণ্ড ভয় করছে। পরে আরও 1 ঘন্টা পরে ও আসে। এসে আমাকে কিছুই জিজ্ঞেস করে না, বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো, যেন আমাকে চেনেই না। ভাবলাম ওর সামনে হট পোশাক পরে ওকে আরও রাগিয়ে দিই, কিন্তু আজকে ওর মুড ভালো না। আমি যত কিছুই করি সে যেমন আছে তেমনই থাকে। আজকের জন্য আর কিছু করব না। এখন রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমোলেই আমার শান্তি। আমি বললাম, খাওয়া দাওয়া করবা না? না। কি হয়েছে? এমনি খাবো না, তুমি খেয়ে ওঠো। তুমি না খেলে আমিও খাবো না। তোমার ইচ্ছা। এটা বলে তাফিম আবার মোবাইল টিপে মনোযোগ দিল, আমাকে থোড়াই কেয়ার করলো না। আর তার এই গোমরা মুখ আমার একটুও ভালো লাগছে না। আমি বললাম, চলো না কোথাও থেকে ঘুরে আসি। কোথায়? যে কোনো জায়গায়। এখন আপাতত কোনো জায়গায় যাব না, টাইম হলে আমি তোমাকে বলবো। এখন চুপ করো তো, ভালো লাগতেছে না আমার। কি হয়েছে? মাথা ব্যথা করছে? দেখি দেখি। এটা বলেই আমি তাফিমের কাছে গেলাম, গিয়ে তার কপাল ধরলাম। দেখি মাথায় আগুনের মতো গরম হয়ে আছে। আমি আকাশ থেকে পড়লাম। ওর যে এত জ্বর ও আমাকে একবারও বলেনি। কি হতভাগা নারী আমি! রাগের কারণে ঘামার তো শরীর নিয়ে গোসল করায় মনে হয় জ্বর আসছে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কি দোষ করেছিলাম? তোমার যে এত জ্বর, একবার আমাকে বলোনি কেন? আমি কি দোষ করেছিলাম? তোমার ঘা থেকে যেন আগুন বের হচ্ছে। তোমাকে বললে কি লাভ হবে? কেন? আমি কি তোমাকে রেখে চলে যেতাম, না তোমার সেবা করব না? সেটাই সন্দেহের বিষয়। ডাক্তার দেখিয়েছো? না। আমি চোখের পানি মুছতে মুছতে থার্মোমিটার নিয়ে আসলাম। এসে তার মুখের ভিতরে দিলাম। বালতি পানি ভরে নিয়ে আসলাম, মাথায় পানি দিতে লাগলাম। অনেকক্ষণ পানি দিলাম। থার্মোমিটার চেক করে দেখি 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর। তেমন মারাত্মক কিছু না। একটা ভিজে কাপড় এনে তাফিমের শরীর মুছিয়ে দিলাম। ভাবলাম আজকে রাতটা দেখি, জ্বর না থামলে ঔষধ আনতে হবে। আমি বললাম, এখন ভালো লাগছে? ঘুমানোর চেষ্টা করো। কিছুক্ষণ পর তাফিমের সাথে আমিও শুয়ে পড়লাম। তার শরীর থেকে গরম তাপ আমার শরীরে আসছে, যেটা আমার খুব ভালো প্রিয়। আমি তাফিমের শরীর থেকে কাপড় খুলে ফেললাম, তার শরীরটা অনুভব করতে লাগলাম। সেখান থেকে যেন গরম তাপ বেরোচ্ছে। আমার কেন জানি মন চাচ্ছে এই তাপ আমি আমার নিজের শরীরে অনুভব করতে চাই।
আমিও কাপড় খুলে ফেললাম। আষ্টে পৃষ্ঠে তাফিমকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উত্তাপ আমার শরীর ছেয়ে যাচ্ছিল। তাফিম বলল, চাঁদনি, কি করতেছো তুমি? কিছু না, তুমি ঘুমাও, দেখবে ভালো লাগবে। দেখি তাফিম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি এটাই চাইছিলাম। 1 সপ্তাহ পর আমি সিলেট চলে যাচ্ছি। কয়েকটা কারণে যাচ্ছি। প্রথমত, নতুন একটা কোম্পানিতে চাকরির আবেদন করছিলাম। পূর্বের অভিজ্ঞতা থাকায় চাকরিটা হয়ে গেল, কিন্তু সমস্যা হলো পোস্টিং হলো সিলেটে। বাসায় বসে থাকার কোনো মানেই হয় না, কারণ চাঁদনিকে কেন জানি বিশ্বাস করতে পারে না। আর মা বাবাকে টাকা দিতে হবে, ওরা আমার দিকে তাকিয়েই আছে। দ্বিতীয়ত, চাঁদনি আবার অন্যরকম হয়ে গেছে। ও সারাক্ষণ ঘরে ল্যাপটপ নিয়ে বসে থাকে, কি কাজ করে আল্লাহই জানে। এত রাগারাগি করে তারপরে জন্য আরো বেশি করে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। ওই দিন রাগ দেখিয়ে ল্যাপটপ ভেঙে ফেলেছিলাম। যেটা বুঝলাম, ও আমাকে রাগানোর জন্যই এমন করে। কতক্ষণ রাগ দেখানো যায়, ভাবলাম এই বিষয়ে ওর সাথে আলোচনা করি, কিন্তু সারাক্ষণ ল্যাপটপ নিয়েই পড়ে থাকে। তাই ওকে না জানিয়ে চলে আসতেছি। এখন বাসের মধ্যে বসে আছি। বাসায় আমাকে না দেখে আমাকে কল করবে। ও চায় আমি সারাক্ষণ ওর সাথে থাকি। আচ্ছা মানলাম, থাকলাম তোর সাথে, কিন্তু তুই তো পড়ে আসিস ওই ল্যাপটপের ভিতরে। তাই যে দেখি ওর সাথে 1 সপ্তাহ কোনো শারীরিক সম্পর্ক করিনি, দেখি কিভাবে এখন থাকিস। ভালো লাগে না আর তাকে, একদম বোরিং। আমার পাশে একটা মেয়ে বসে আছে। ধুর, আশেপাশে এত খালি সিট থাকতে আমার কাছেই কেন এসে বসলাম। খুব অন্যরকম ফিল করছি। ভাবলাম উঠে চলে যাই। পেছনে খালি সিট পড়ে আছে, ওইখানে গিয়ে বসি। কিন্তু তাকে দেখে মেয়েটা বেদম ঘুমাচ্ছে। তো ডাক দিয়ে লাভ নেই, আমি নর্মাল হয়ে ভাবতে লাগলাম। চাঁদনি যখন ফোন দিয়ে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছি, কখন বাসে যাব, কি করি, এটা নিয়ে আসতে, তখন কি করব। যখন শুনবে আমি সিলেটে যাচ্ছি, তখন ওর রিয়াকশনটা কেমন হবে। যে কিনা আমাকে ছাড়া সন্ধ্যার পর 1 ঘন্টা থাকতে পারে না, সে কিনা সপ্তাহের পর সপ্তাহ আমাকে ছাড়া কাটে দেবে, সেটা সম্ভব না। ও যদি সত্যি আমাকে ভালোবাসে থাকে, আমি শিওর ও অপেক্ষা করবে। আমার মনে হয় না ও অপেক্ষা করবে, সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসবে আমাকে নিতে। এসব ভাবতে ভাবতে দেখি চাঁদনি কল দিয়ে বসলো। আমি কল ধরলাম। আমি কিছু বলছি না, চাঁদনি বলল, কোথায় তুমি? সিলেট যাচ্ছি। কি? কোথায় তুমি? আর এত গাড়ির আওয়াজ কেন? সিলেট যাচ্ছি। সিলেট যাচ্ছ মানে? মজা করো। সিলেটে পোস্টিং হয়েছে। কিসের পোস্টিং? একটা চাকরি পেয়েছি, কিন্তু পোস্টিং হয়েছে সিলেটে, তাই সিলেট যাচ্ছি। পাগল নাকি তুমি? আর তোমাকে কে বলেছে চাকরির ইন্টারভিউ দিতে? আমি কি তোমার দিকে তাকিয়ে বসে থাকবো? আর তুমি তো সারাদিন ল্যাপটপ নিয়েই পড়ে থাকো। এখন আমি নাই, তাই সারাদিন ল্যাপটপের ভেতরেই পড়ে থাকো, তোমাকে কেউ ডিস্টার্বও করবে না। এখন তুমি কোথায় আছো? ভৈরব। এখনই গাড়ি থেকে নামো, নেমে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেও। পারবো না। পারবা না মানে? দেখো, আমাকে রাগিও না। সিলেটে যাচ্ছি, কিছুদিন চাকরি করি, 1 সপ্তাহ পর বাসায় আসবো। এতদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সন্ধ্যার পর 1 ঘন্টা তোমাকে ছাড়া থাকতে পারি না, আর 1 সপ্তাহ কি করে পারবো? প্লিজ চলে আসো। তুমি কি জন্য যাচ্ছ? টাকার জন্য তো? কত টাকা লাগবে তোমার? তোমার টাকা পয়সার কোনো অভাব আছে তোমার? তোমাকে বিয়ে করেছি কি জন্য জানো? জানি, তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আর তোমার গোলামি করার জন্য। তুমি আমার বিন্দু মাত্র কথার কর্ণপাত করো না, তাই তোমাকে উন্মুক্ত করে দিলাম। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো, আমি আর নাই। না, সেটা না। তাহলে কি? অফিসে তোমার পাওয়ার দেখাও, তাই তোমার অফিসেও নাই, তোমার কাছেও নাই। এখন যেভাবে ইচ্ছা তুমি চলো। না, তুমি সন্ধ্যার আগে বাড়ি আসবা, এটা আমার পরিষ্কার কথা। যদি না আসো, তাহলে আমার আর মুখ দেখতে পাবা না। এটাই চাই। তোমাকে আমার ভালো লাগে না, তুমি বিরক্তিকর সাইকো। তুমি আমাকে রাগান্বিত করে মজা পাও। আমি ছাড়া আরও মানুষ আছে, তাদের গিয়ে রাগান্বিত করো তোমার উপর। রাগ করতে করতে আমি বিরক্ত। তুমি ভুল বুঝছো আমাকে। প্লিজ বাড়ি চলে আসো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? বলেই জোরে জোরে কাঁদতে লাগলো। আমি বললাম, আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, কখন যে মারা যাই কে জানে। তোমাকে আমি সত্যি ভালোবাসি। তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমাকে ছাড়া আমি বাঁচবো না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। বলল, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি। এটা বলে চাঁদনি ভিডিও কল দিল। আমি কল রিসিভ করলাম। দেখি চাঁদনি কেঁদে কেঁদে একাকার। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ও যে পাগলামিগুলো করে সেগুলো আমার একটুও ভালো লাগে না, যেন এখনো ছোট রয়েছে। চাঁদনি কেঁদে কেঁদে বলল, তোমার কাছে হাত জোড় করছি, তোমার প্রত্যেকটা কথা আমি মেনে চলবো। তুমি যেভাবে বলবে সেভাবে সব কিছু হবে। আচ্ছা তুমি কেঁদো না, একটা সপ্তাহ আমি থাকি। কিভাবে আমি থাকবো? না, তোমাকে থাকতেই হবে।
পারবো না, আমি পারবো না। এমন সময় হেল্পার এসে বলল টিকিট দেখাতে, যার কারণে মোবাইলটা একটু ঘুরে যায়। চাঁদনি বলল, পাশের মেয়েটা কে? মোবাইল ঘোরাও। আমি মোবাইল ঘোরালাম, দেখি মেয়েটা এখনো বেদম ঘুমাচ্ছে। চাঁদনি দেখে বলল, ও, তোমরা ডেটে যাচ্ছ? আরে কি বলো এগুলো, ওনাকে আমি চিনি না। তাহলে তলে তোমার এগুলো চলে কেন? আমাকে দিয়ে হয় না? আরে তুমি অচেনা এক মেয়েকে কি বলছো এগুলো, উনি শুনলে কি ভাববে? তোমরা সিলেট যাচ্ছ ঘুরতে? হায় রে, আমার পোড়া কপাল, কি করলাম আমি জীবনে। দেখো চাঁদনি, উনি কে আমি চিনি না, উনি জাস্ট আমার পাশে বসলো, ওনার সাথে আমি একটা কথাও বলিনি। চুপ! চুরি করে কি বলে আমি চুরি করছি? চাঁদনি, কি চাঁদনি, তুমি আমার সাথে এত বড় একটা বাটপারি করতে পারছো? তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা তুমি সিলেটে আসো, তারপর তুমি দেখো ওই মেয়েকে আমি চিনি না, সে শুধু আমার পাশে এসে বসেছে, এতটুকুই। আচ্ছা, আমি আসছি। ওকে, এখন রাখো। আমি ফোন কেটে বড় একটা নিঃশ্বাস ছাড়লাম। পাশের মেয়েটার জন্য কতটা অপমানিত হলাম। মেয়েটার মুখে ন্যাকআপ দেওয়া। মেয়েটা নড়ে চড়ে বসলো, বলল, আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? না, তা কেন? মনে হচ্ছে ওয়াইফের সাথে রাগারাগি হয়েছে। কথার মধ্যে শুনলাম আমাকে নিয়ে কথা হয়েছে। তেমন কিছু না, আমি আমার ওয়াইফকে না বলেই চলে যাচ্ছি সিলেটে। এখন পাশে আপনাকে দেখে ভাবছে আপনার সাথে পালিয়ে যাচ্ছি। এটা বলার সাথে সাথে মেয়েটা হাসিতে ফেটে পড়লো, বলল, আপনার ওয়াইফ দেখি অনেক সেনসিটিভ। তেমনই। আপনার ওয়াইফকে দেখতে পারি? আপনার ব্যাগটা কোন কোম্পানির? চাঁদ কোম্পানির। চাঁদ কোম্পানির সিইওকে কি কখনো দেখেছেন? না, কিন্তু আমি এই কোম্পানিতে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। মেয়েটা মোবাইল বের করে কয়েকটা ভিডিও দেখলো আর বলল, এই মেয়েটা না? হুম। আমি আমার মোবাইল থেকে আমার আর চাঁদনির একসাথে একটা কাপল ছবি দেখালাম। মেয়েটা বড় বড় চোখ করে তাকালো, বলল, আপনি এই কোম্পানির মালিকের হাজবেন্ড? আমি বিশ্বাস করতে পারতেছি না, এটা কিভাবে সম্ভব? আমার পাশে আপনি বসে আছেন আর এতক্ষণ আপনি কথা বলছেন আপনার ওয়াইফের সাথে। আপনার ওয়াইফ এত বড় কোম্পানির মালিক? হুম। আপনার ওয়াইফকে দেখি কোনো কেয়ারই করলেন না। তেমন কিছু না। আপনি অনেক ভাগ্যবান মানুষ। আমি মনে মনে ভাবলাম, ভাগ্যবান না সাই, প্যারার শেষ নাই। চাঁদনির যে ভেতরে ভেতরে একটা সাইকো, এটা তো তারা জানে না। আরে তেমন কিছু না। গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় ওরা আমাকে দেয়নি। আপনি যদি আপনার ওয়াইফকে একটু বলেন তাহলে একটু উপকার হতো। আমি ভাবলাম, এ তো দেখি কাটাখাই নুনের ছিটা দিতে আসছে, আবার ওনার জন্য প্রমোশন চাইলে। চাঁদনি ভাববে তলে তলে আমরা দুজন প্রেম করে বেড়াচ্ছি, যার কারণে তার জন্য প্রমোশন চাইতে এসেছি। কিন্তু তার কোম্পানির কোনো কাজে হস্তক্ষেপ করি না। আমি এতটুকু পারি, আপনার সাথে তার দেখা করে দিতে পারি। কি করে যে আপনাকে ধন্যবাদ দিব? আর এত বড় একটা মানুষ, আপনার পাশে বসার সৌভাগ্য কতজনের আছে? প্লিজ আপনার নাম্বারটা দেন। শিওর। আমি আমার নাম্বারটা দিলাম আর বলল, কখন ফোন দিব? আগামীকাল কোনো এক সময় দিয়েন। জি আচ্ছা। দেখি চাঁদনি কল দিয়েছে। সে বলল, তুমি এখন ওই মেয়েটার পাশ থেকে উঠছো না? কেমনে বেহায়া তুমি! গিয়ে কোনো পুরুষের পাশে বসো। আচ্ছা যাচ্ছি। এক্ষুনি যাও, আমি ভিডিও কল দিব। আমি ফোন কেটে মেয়েটাকে বললাম, একটু সাইড দেবেন? শিওর। আমি বের হয়ে পেছনে তাকিয়ে দেখি গাড়ি ফুল। আরেকজন মহিলাকে বললাম মেয়েটার পাশে বসতে। আমি সিট চেঞ্জ করে একটা ছেলের পাশে বসলাম। বসের সাথে সাথে চাঁদনি ভিডিও কল দিল। আমি তাকে দেখালাম। চাঁদনি বলল, আমি বের হচ্ছি। আচ্ছা আসো, তোমার ড্রাইভার আছে? আছে। তুমি কিন্তু গাড়ি চালাবে না। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এখন শান্তি মতো রিল্যাক্স হলাম। 3 ঘন্টার ভিতরে সিলেট চলে আসলাম। এসে চাঁদনিকে কল দিলাম। চাঁদনি বললো ওর আসতে আরো 3 ঘন্টা লাগবে। আমি ভাবলাম এই ফাঁকে একটা হোটেল রুম বুক করি। ও তো আবার নিম্নমানের হোটেলে থাকতে পারবে না। দেখি ওই মেয়েটা আসছে, এসে বলল, প্লিজ ফোন ধরেন। আচ্ছা আপনার নাম কি? লিমা। আচ্ছা আমি সেভ করলাম। অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এই বলে মেয়েটা চলে গেল। আমি গিয়ে হোটেল বুক করলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। বাইরে বের হয়ে অপেক্ষা করতে লাগলাম চাঁদনির জন্য। চাঁদনি কল দিল। কোথায় তুমি? তোমার লোকেশন দাও। আচ্ছা আমি পাঠাচ্ছি। আমি লোকেশন পাঠালাম। চাঁদনি আসলো। তারপর কি হবে? হয়তো এখানে থাকবো, নয়তো বা আবার ঢাকায় ফিরে যেতে হবে। কিন্তু ঘরে বসে খাওয়ার মতো লোক আমি নই। একটা না একটা কিছু করবোই। হয় আবার চাঁদনির কোম্পানিতে অ্যাটেন্ড হব। কিন্তু ও যদি আবার পাগলামি করে, পাগলামি করলে করুক, তাতে সে তার নিজের কপাল খাবে।
আমি আবার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রচণ্ড খিদা পেয়েছে, কিন্তু খাবো না। চাঁদনি আসলেই একসাথে খাবো। চাঁদনিকে ভালোবাসি না এই কথা বললে ভুল হবে, তাকেও আমি ভেতর থেকে ফিল করি, কিন্তু মাঝে মাঝে মন চায় তাকে মেরে রক্তাক্ত করে ফেলি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসলো, তখন এই কলিং বেলে আওয়াজ। আমি গিয়ে দরজা খুললাম, দেখি বাইরে চাঁদনি দাঁড়িয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে। রুমে ঢুকেই আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো, বলল, তুমি কি করে পারলা আমাকে একা ছেড়ে চলে আসতে? আমি কি তোমার কাছে এতটাই বিরক্ত? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আমিও বাধ্য হয়ে তাকে জোরে ধরলাম। চাঁদনি আবার বলল, হ্যাঁ, আমার কাজ যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে তুমি আমাকে মারো, মেরে আমাকে রক্তাক্ত করে ফেলো, তবু আমাকে ছেড়ে দিও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না, আমি তোমাকে বুঝিয়ে বলি। চাঁদনি আমাকে ছেড়ে দিল আর বলল, এখন আমাকে বলো কি জন্য আমাকে ছেড়ে চলে আসলা? বলবো, সব বলবো। তার আগে তুমি ফ্রেশ হও, কিছু খাওয়া দাওয়া করি। বিশ্বাস করো প্রচন্ড খিদা লাগছে, তোমার জন্যই বসে আছি। আচ্ছা। চাঁদনি বাইরে মুখ করে কাকে জানি বলল, নাদিরা, তুমি আরেকটা রুম বুক করে রেস্ট নাও। জি ম্যাডাম। কোথায় ওয়াশরুম? এদিকে। চাঁদনি ওয়াশরুমে ঢুকে গেল। ভাবলাম চাঁদনির বুদ্ধি আছে ভালো, ও মেয়ে ড্রাইভার নিয়ে আসছে, জানে আমি শুনলে ঘ্যান ঘ্যান করবো। কিছুক্ষণ পর চাঁদনি ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে বলল, কি খাবা? যে কোনো কিছু। অর্ডার দেও। দিচ্ছি। কিছুক্ষণের ভেতরেই খাবার চলে আসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম। চাঁদনি আমার পাশে শুয়ে বলল, এখন বলো কি জন্য আসছো, আর ওই মেয়েটা কোথায়? এটা তোমাকে আগেই বলেছি, একটা চাকরির জন্য আসছি, আগামীকাল জয়েন ডেট। দেখি কাগজপত্র। আমি চাঁদনিকে কাগজপত্র দিলাম। ও দেখে বলল, মাত্র 15,000 টাকা বেতন? মনে করো আমার কোনো কোম্পানি নেই অথবা কোনো টাকা আয় করার সুযোগ নেই, তখন কি আমাদের 15,000 টাকা দিয়ে হবে? আর এটা কি কাজ? মাঠে কাজ করো রৌদ্রের মধ্যে, তুমি তো দেখে একদিনেই কালো ভূত হয়ে যাবে। আমার অফিসে আবার এসে পড়ো। পাগল নাকি? পরে তুমি আবার পাগলামি করতে। আরে না, এখন আমি ঠিক হয়ে গিয়েছি। আমি কিভাবে বিশ্বাস করব? আমার কাজই তুমি তার প্রমাণ পাবে। ওকে, এখন কি করবা? আসছি যখন, চলো 2-3 দিন ঘুরে যাই। আচ্ছা, এখন ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত লাগছে। আমিও। আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার দিকে উঠলাম। উঠে দেখি চাঁদনি পাশে নেই। বেলকনিতে তাকিয়ে দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে। ভাবলাম মন খারাপ। মন খারাপের কারণ কি? আমি তো ওর উপর সবসময় রাগ করি, ও কি আমার উপর আবার রাগ করলো? আজকে ও শাড়ি পরে এসেছে। আমি চুপচাপ করে তার পেছনে গিয়ে পেটের নিচে নাভের মধ্যে হাত রেখে বললাম, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি না, ভালো লাগছে না। কি হয়েছে বলবা তো? আমি চাঁদনির ঘাড়ে চুমু দিতে লাগলাম। কি করছো এখানে? চলো ভিতরে যাই। আমি চাঁদনিকে কোলে তুললাম। কোলে নিয়ে নরম তুলতুলে বিছানায় ফেললাম। বলো, কালকে কোথায় যাবা? তোমার যেখানে খুশি। আমার তো মন চায় সব জায়গায় যেতে। চাঁদনির ঘাড়ে কেস করতে করতে বলছিলাম। তাহলে সব জায়গায় যাব। চাঁদনি আমার মাথা ধরে তার ঠোঁট আমার ঠোঁট ঢুকিয়ে দিল। পরে চাঁদনিকে স্বর্গ সুখ দিলাম। চাঁদনি মনে হয় চোখ দিয়ে সর্ষে ফুল দেখছে। সকালে ঘুম থেকে উঠলাম, দেখি চাঁদনি আমাকে জড়ি ধরে ঘুমাচ্ছে। তার শরীরে কাপড়ের ছিটে ফোটাও নেই। কি হলো রাতে? আসলে এক সপ্তাহের সব চাপ একদিনে এসে পড়ছে। আমি চাঁদনির শরীরে পাতনা কম্বল দিয়ে ঢেকে দিলাম। আমি উঠতে যাব, চাঁদনি বলল, ওঠো না, আরো কিছুক্ষণ শুয়ে থাকো। আচ্ছা সুইটহার্ট। হুম। আবার শুয়ে পড়লাম। চাঁদনি আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনি বলল, আমি তোমাকে ভালোবাসি তাফিম। আমিও। চলো না, আজকের দিনটা শুধু ঘরেই কাটিয়ে দেই। ওকে, তুমি যেভাবে চাইবা সেভাবেই হবে। না, আজকে শুধু দুজনে ঘুরবো। আচ্ছা সমস্যা নেই, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আমি চাঁদনিকে কোলে করে ওয়াশরুমে নিয়ে এলাম। দুজনে একসাথে গোসল করে খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলাম। চায়ের বাগানে গেলাম, সেখানে অর্ধেক দিন কাটিয়ে আবার হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিলাম। তখনই দেখি লিমা নামক মেয়েটের ফোন। আমি কিছুক্ষণ পর ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনেছেন? গতকাল যে নাম্বার নিয়েছিলাম, আমি লিমা। চিনেছি। ম্যাডামের সাথে দেখা করতে পারবো? পারবেন। আমি একটা ঠিকানা দেখছি, এই ঠিকানায় চলে আসেন।
গতকাল যে আমার পাশে একটা মেয়েকে দেখছিলে না, হুম। ওই মেয়ে তোমার সাথে দেখা করতে চাচ্ছে। আমার সাথে দেখা করবে কেন? আর ওই মেয়ে তোমার নাম্বার কোথা থেকে পেলো? ওই মেয়ে যখন জানতে পারলো তুমি আমার ওয়াইফ, আর গতকাল সে তোমার কোম্পানিতে গিয়েছিল চাকরির জন্য, কিন্তু হয়নি। তোমরা এত কথা বলে ফেলেছো? ভালোই, আমি বলেছিলাম সিট চেঞ্জ করতে, না হলে জানি আর কি করে ফেলতে। চাঁদনি, ওই মেয়ের সাথে আমি দেখা করব না। দেখো আমি কথা দিয়েছি তোমার সাথে দেখা করে দেবো, আমাকে অপমানিত করো না। আমি চাই ও তোমার সীমানার ভিতরে না আসুক, সেজন্য আমি তার সাথে দেখা করব না। না, তুমি দেখা করবা। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক কষ্টে আছে, যে কোনো একটা পোস্টে ঢুকিয়ে দাও। আমার ঠেকা পড়ছে। আর যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞাপন দিয়েছিলাম, ওই পোস্ট আর লোক নেওয়া যাবে না, স্টক আউট। আচ্ছা ঠিক আছে, তুমি এই কথাটা তার সামনে গিয়ে বলো। আমি পারবো না। তাহলে আমার যেতে হবে। তুমি যাবা কেন? তুমি যাবা কেন? মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আমি কথা দিয়ে কথা রাখিনি। তুমি দেখা করবা না, আমিও করব না। নাদিরাকে দিয়ে বলবো আমরা কেউই তার সাথে দেখা করতে ইচ্ছুক না। দেখো আমি মেয়েটাকে ঠিকানা বলে দিয়েছি, ও মনে হয় আসছে। তোমার দেখা করাতে সমস্যাটা কি? এখন কি করব? এক কাজ করো, ওকে যে কোনো একটা চাকরি দিয়ে দাও, যাতে সে খুশিতে বাড়ি ফিরে। দেখো কত মায়া। ধুর, তোমার যেটা খুশি করো। এটা বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। চাঁদনি বাইরে বের হয়ে দেখি নাদিরাকে কি জানি বললো। সে সব শুনে লাভ নেই, দোয়া করি ওই মেয়ের সাথে আর যেন দেখা না হয়। মেয়েটা মনে মনে কি ভাববে। পরদিন সকালে আমরা দুজন ঢাকায় চলে আসি। একদিন পর আবার চাঁদনি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আবার চাঁদনি কি রং শুরু করে। আমার মনটা আজকে অনেক ভালো, কারণ অনেক দিন পর তাফিম আর আমি এনজয় করলাম। এটার মধ্যে যে কি এমন আছে আল্লাহ ভালো জানে। আমি তাফিমকে অনেক ভালোবাসি, বিয়ের আগেও তাকে অনেক ভালো লাগতো, কিন্তু বিয়ের পর তাকে আবার নতুন করে জানলাম। সত্যি তাফিম অনেক ভালো। দেখতাম বিয়ের পর বউ আর শাশুড়ির মধ্যে প্রচুর ঝগড়া হয়, যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। আমি এমন জীবন চাই না যেখানে কোনো অশান্তি থাকবে, যেখানে থাকবে শুধু আমি আর আমার ভালোবাসার মানুষ, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করব। তাই আমি তাফিমের মা বাবার কাছ থেকে একেবারে তাফিমকে ছিনিয়ে নিয়ে এসেছি টাকার বিনিময়। বলেছিলাম যাতে তাফিম আর আমাকে কোনো রকম ডিস্টার্ব না করে। তাদেরকে হিউজ পরিমাণ টাকা দিয়ে এসেছি, যেটা দিয়ে তারা দুজন আরামে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু ভয় করে যদি তাফিম এটা শুনে তাহলে কি হবে। আবার সাথে মাঝে মাঝে কথা বলি, আব্বাকে বিয়ের কথাটা বলেছি, খুব খুশি হয়েছে। আমার মা নেই, ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর আবার নতুন বিয়ে করে, যেটাই আমার কাল হয়ে দাঁড়ায়। আমি অনেক কষ্টে লেখাপড়া করি, সৎ মা চাইতো আমাকে বিয়ে দিয়ে দিক, কিন্তু আব্বার ইচ্ছে ছিল আমাকে লেখাপড়া করাবে। মোটামুটি লেখাপড়া শেষ হতেই আব্বা এসে বলল তারা লন্ডন চলে যাচ্ছে, এখন আব্বার কোম্পানি আমাকে দেখতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। তখন কোম্পানির খুব খারাপ অবস্থা। আমি 1 বছর অনেক পরিশ্রম করে কোম্পানিটাকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাই। এখন আমার কোম্পানি একটা ব্র্যান্ড। 1 বছর কাজের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে একমাত্র তাফিমকে। ওকে যখন অতিরিক্ত কাজের কথা বলতাম তখন ওর সাথে সাথে রাজি হয়ে যেত, কিন্তু যেটা বুঝতাম ও ভিতরে ভিতরে খুব জ্বলতো, যেটা আমার খুব পছন্দ। একদিন অতিরিক্ত কাজের চাপ ছিল, আবার ওর কি জানি প্রবলেম ছিল, যার কারণে ছুটি নিতে আসছিল, কিন্তু আমি ছুটি দিই নাই, আরও ডাবল কাজ বুঝিয়ে দিয়েছিলাম। ও আমার এখান থেকে হাসি মুখে বিদায় নেয়, কিন্তু সে তার অফিসে গিয়ে রাগে চেয়ার দিয়ে তার কম্পিউটারের কিবোর্ড ভেঙে ফেলে আর পাগলের মতো তার চুলগুলো টানতে থাকে। আমি তখন ভাবছিলাম, ইস, চুলগুলো যদি আমার হতো তাহলে আমার কি ভালোই না লাগতো। পরে তাকে কোনো জরিমানা করিনি, কারণ দেখছিলাম তার রাগের মাত্রাটা কতটুকু। তখন থেকেই তাফিমের প্রতি আমার আকর্ষণ বাড়ে। সিলেটে আমি লিমা নামক মেয়েটার চাকরি দিয়েছি অন্য কারণে। কারণটা হলো লিমার সাথে যখন কথা বলবে তাফিম, তখন আমি তাফিমের ওপর মিথ্যে দোষারোপ করব, যার কারণে তাফিম প্রচণ্ড রাগ করবে,
যেটা আমার খুবই পছন্দ। এখন অফিসে ঢুকে কাজে মনোযোগ দিলাম। স্ক্রিনে তাকিয়ে দেখলাম লিমা আর তাফিম কথা বলছে। লিমার কথা স্টাইল দেখে মনে হচ্ছে লিমা খুবই কৃতজ্ঞ। আমি এটাই চাই তাফিম সবার কাছে ভালো মানুষ হয়ে থাকুক। তাফিমের সাথে আমি অফিসে আর কোনো ঝামেলা করব না। আচ্ছা, আমি যদি তাকে রাগানোর জন্য অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসার নাটক করি, তাহলে সে আরও বেশি রাগ করবে। যদি পরে একেবারে ছেড়ে চলে যায়, না, এমন করা যাবে না। আমি তার ভিতরে আঘাত দিতে চাই না। দেখি তাফিম বসে কাজ করছে। তাফিম কম্পিউটার নিয়ে যেন উস্তাদ, এত কিছু বোঝে, আমি নিজেও তার কিছুই বুঝি না। যে কাজটা আমি করি 10 মিনিটে, সে কাজটা তাফিম করে 5 মিনিটে। যখন কোম্পানির খুব নাজেহাল অবস্থা, তখন তাফিম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। এখন আমাদের চাঁদ কোম্পানি একটা নামকরা ব্র্যান্ড, যার শেয়ার মূল্য বেড়েই যাচ্ছে। বাসর রাতে দেওয়া তাফিমের স্বর্ণের আংটিটা এখনো আমার হাতে, এখনো শোভা পাচ্ছে। আর শোভা পাবে নাই বা কেন? আমার জানটা আমাকে গিফট করেছে, এটা আমি কোনো সময় হাত থেকে খুলবো না। রিংটার মধ্যে একটা চুমু খেলাম। এখন কাজে মনোযোগ দিলাম। একটু কাজ করেই চেয়ারে ঘুমিয়ে পড়লাম, কারণ রাতে সজাগ থাকতে হবে। একেবারে উঠলাম লাঞ্চ টাইমে। দেখি তাফিম সামনে বসে আছে। আমি লাফ দিয়ে উঠলাম। কোনো আওয়াজ না করে তাফিম চুপচাপ হয়ে বসে আছে। তাফিম বলল, মনে হচ্ছে স্বপ্ন দেখছো। দেখছি। কি স্বপ্ন দেখছো? এদিকে এসো, নয়তো কেউ শুনে ফেলবে। আমি তাফিমের কানের কাছে গিয়ে বললাম, দেখছি আমার পেটে বাচ্চা, আর তুমি বাচ্চাকে গান শোনাচ্ছ। আসার সময় তাফিমের গালে একটা চুমু খেলাম। তাফিম বলল, আশা করি তোমার স্বপ্ন অতি শীঘ্রই বাস্তবে পরিণত হোক। আমি মুখে ভেঙচি কেটে বললাম, তোমারই কোনো গুরুত্ব নেই। তাফিম হাসি দিয়ে বলল, দেখবে একদিন হয়েই যাবে। আচ্ছা, এখন কি বাড়ি যাবা? তুমি কি বলো? কাজ না থাকলে চলে যাও, গিয়ে রান্না বসাও। কি রান্না করব? তোমার যেটা খুশি। আমার তো ভালো লাগে করলা ভাজা আর ঝাল করে ভর্তা, এগুলো রান্না করব। কলা ভাজির কথা মনে হলেই মনে চায় দেশ ছেড়ে চলে যাই। এই দুটো ছাড়া তোমার যেটা খুশি ইচ্ছা রান্না করো। তাহলে বেগুন ভাজি করি। তোর তুমি জানো না আমি এগুলো খেতে পারি না। তাহলে তুমি বলো কি রান্না করব। আপনার যেটা মনে চায় আপনি সেটাই করেন, আমার মহড়া নেই। আমি হাসি দিয়ে বললাম, আমার তো মন চাই শুধু অনেক অনেক ঝাল দিয়ে ভর্তা খেতে। আপনি কি সেটা খাবেন জাহাপানা? অবশ্যই না। ঘরে কি আছে? তেমন কিছুই নেই। বাজারে যাও না, থাকবে কিভাবে? আগামীকাল সকালে যাব। সকালে কখন ঘুম থেকে ওঠো? অফিসে আসার 8 ঘন্টা আগে। দেরিতে ওঠার দোষটা কার, আমার নাকি তোমার? জানি না। তোমার অফিসের টাইম পিছিয়ে দিলেই হয়ে যাবে। ইস, আমার আর তার জন্য অফিসের টাইম পিছিয়ে দিতাম। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি যাও। যাচ্ছি। আমি চেয়ার থেকে উঠে পিছন থেকে তাফিমকে জড়িয়ে ধরলাম। বললাম, কি খাবা বললা না তো? স্যারও কেউ দেখে ফেলবে। দেখলে দেখো, তুমি আমার হাজবেন্ড, তোমার সাথে এমন করব না তো তাহলে অন্য কারোর সাথে এমন করব? ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাও, আমি গেলাম। তুমিও চলো। তুমি যাও, আমি আসছি। ওকে। এটা বলেই তাফিম চলে গেল। আমিও বাড়ি চলে আসলাম। এসে রান্না বসালাম। কি রান্না করব সেটাই ডিসাইড করতে কষ্ট হচ্ছে। ধুর, যেটা আছে সেটাই রান্না করব। ডাউল বসালাম আর লাউ রান্না করলাম। ঘরে কিছুই নেই, আর কি রান্না করব? টাকা পয়সার অভাব আছে, বাজার যেতে ক্লান্তি লাগে। আজকেই শিক্ষা হবে। আমি রান্না করে গোসল করে বসে রইলাম, কখন আসবে। এত দেরি করছে কেন? অফিস তো আরো 1 ঘন্টা আগেই শেষ। ফোন দিলাম, কোথায় তুমি? আসছি। এটা বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর তাফিম চলে আসলো। এসেই গোসল করলো। খাবার টেবিলে বসলে তাফিমের মুখের দিকে তাকালাম। দেখি নাক আকাশে তুলে রাখলো, যেটা দেখে খুব হাসি পাচ্ছে। কিন্তু খিদার কারণে খাওয়া ধরলো। খেতে খেতে আমি বললাম, আর জীবনে বাজারে কথা বলে অলসতা করবা? না, জীবনেও না। এই তো লাইনে আসছো। তুমি খাও না? তুমি খাইয়ে দাও। এদিকে আসো। তাফিম আমাকে খাইয়ে দিল। পরে দুজনে একসাথে বিছানায় শুয়ে রেস্ট নিতে লাগলাম। ভাবলাম
এমন একটা হাজবেন্ড পেলে জীবনে আর কিছুই লাগবে না। এভাবে কিছুদিন চলে গেল। কয়েকদিন কোনো প্রবলেম হয়নি। আবার আমার মাথার নষ্ট হয়ে গেল কিভাবে তাফিমকে রাগানো যায়। তার রাগান্বিত মুখ দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম। নতুন কি উশিলা দেওয়া যায় সেটাই ভাবতে লাগলাম। আমি চাঁদনির অফিসে গিয়ে বললাম, চাঁদনি, আমার বেতন কোথায়? তুমি টাকা দিয়ে কি করবা? টাকা তো আমাদের তো আছেই। কত টাকা তোমার প্রয়োজন? আমি আমার কাজের টাকা চাই। এই নেও কার্ড, যত খুশি লাগে নেও। দাও, আমার বেতন যত ততই নেব। তোমার যত খুশি তত নেও। ওকে। এমনিতে আমার বেতন 50,000 টাকা। আমি কার্ড থেকে টাকা উঠিয়ে গেলাম বাড়িতে। মা বাবা যেন আমাকে ভুলেই গেছে। বিয়ে করছি একটু দেখাশোনা করবে, নয়তো দুজনে বাড়িতে সারাদিন বসে থাকে। ভাবলাম রাগ করলো নাকি, রাগ করলে আব্বা করতে পারে, কিন্তু মা তো রাগ করার মানুষ না। এমন আজব জিনিস আগে দেখিনি। আমাকে যেন ভুলেই গেল। কারণটা কি, একবার আমাকে ফোন দিচ্ছে না। এই কয়দিন মা মাঝে মাঝে ফোন দিত, এখন আর সেটাও দেয় না। তাই আজকে ভাবলাম তাদের সাথে দেখা করে আসি, এজন্য তারা পৃথিবীতে থেকেও নাই। এসব ভাবতেই ভাবতেই দোকান থেকে কিছু ফল আর মিষ্টি কিনে বাসায় গিয়ে টোকা দিলাম। কিছুক্ষণ পর মা দরজা খুললো। মা আমাকে দেখে ভ্যাবাসায় খেয়ে নিল। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমার ভেতরে একটা ভয় ঢুকে গেল। কিছু কি হয়েছে? নিজের সন্তানকে দেখে মুখের এমন অবস্থা কেন? আমি জিজ্ঞেস করলাম, মা কেমন আছো? ভালো, তুই কেমন? বৌমা কেমন? ভালো মা। আব্বা কোথায়? ঘরেই আছে। মনে হয় না এখন তোর সাথে কথা বলবে। কেন? জানি না। আচ্ছা, এটা ধরো। এগুলো কি? কিছু ফল, এটা রাখো, কিছু টাকা দিয়ে দিলাম। টাকা লাগবে না। কেন? এটা রাখো, খরচ করো। লাগবে না, এখন তুই যা। এটা বলে মা দরজা বন্ধ করে দিল। ভেতরেও ঢুকতে পারলাম না। আমি সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। কি হলো এটা? যে মা সবসময় আমার সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতো, সে এখন আমাকে বাইরে থেকে বিদায় দিল। বুঝতে পারছি না কি হচ্ছে, নাকি চাঁদনির উপর রাগ করছে। কিন্তু মা বাবার ইচ্ছাতেই তো আমি বিয়েটা করলাম। রাগের তো কোনো কারণই বুঝলাম না। আমি এতই পর হয়ে গেলাম। কারণ কি, এসব ভাবতে হতে বাসায় আসলাম। বাসায় এসে বিছানায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, নাকি অন্য কোনো সমস্যা। কি সমস্যা হতে পারে? 1 মাস আগেও তো আব্বা টাকার জন্য বলছিল। এখন আমি টাকা দিতে চাইলাম, টাকা নিল না। মার মুখের অবস্থা থেকে বুঝলাম মা আমাকে দেখে অবাক হওয়ার চেয়ে বেশি ভয় পেয়েছে। কারণ কি, নিজের সন্তানকে কি দেখেও কেউ ভয় পায়? কি হলো মা বাবার, যেটা আমার বের করতেই হবে। আমি চুপচাপ বসে রইলাম। এই একটা কথা জিনিস মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি হলো তাদের? দেখি চাঁদনি আসলো, অনেক ক্লান্ত শরীর নিয়ে। এসে বিছানায় গা এলে দিল। চাঁদনি বলল, এখন রান্না করতে পারবো না, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, সমস্যা নেই, পরেই করো। তাহলে খাবা কি? জানি না। মনে হচ্ছে টেনশনে আছো। হুম। ব্রাটা খুলে দাও। নিজেই করে নাও না। দাও, অনেক ক্লান্ত লাগছে। এটা খুলতে গেলেই তোমার যত ক্লান্ত। এদিকে আসো। চাঁদনি একেবারে আমার কোলে এসে বসছে। আমি ঘড়িটা খুলে দিলাম। দেখি চাঁদনি বাথরুমে চলে গেল। আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, চাঁদনিকে বিয়ে করার পরেই মা বাবা এমন হয়ে গিয়েছে। চাঁদনি কি তাদের কিছু বলবে, নাকি বলছে? কিন্তু আমার তা মনে হয় না। যত কিছু করে সব আমার সাথেই করে। আমার মা বাবার সাথে কি করবে কি ও? দেখি চাঁদনি মা বাবার সাথে তেমন কথাও বলেনি। কি হলো মা বাবার? ভাবলাম আজকে আবার যাব। গেলে যদি আবার দরজা থেকে বিদায় দেয়, তোর মাথায় কাজ করছে না। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম খাবার কি আছে। আমারও প্রচন্ড খিদা লাগছে, চাঁদনিরও খিদা লাগছে। জীবনে কিছুই করতে পারলাম না, ডিম ভাজি ছাড়া। তাড়াতাড়ি দুটো ডিম ভাজি করলাম। পরে কি করব ভাবতেছি। ডিম ভাজি আর ভাত, তার সাথে মরিচ খাওয়া হয়ে যাবে। একটা কাজের মেয়ে রাখা দরকার। চাঁদনি বাথরুম থেকে বের হয়ে দেখে আমি খাবার টেবিলে নিয়ে বসে আছি। অনেকটা অবাক হয়ে বলল, তুমি রান্না করছো? হুম। দাঁড়াও, আমি চুলটা শুকিয়ে আসছি। পরে শুকাইও, এখন এখানে আসো। চাঁদনি চেয়ারে এসে বসলো। চাঁদনি বলল, তুমি খাইয়ে দাও। আমি কিন্তু লবণ খাই না। আমি জানি সেটা, লবণ ছাড়াই দেও মুখে। আমি চাঁদনিকে খাইয়ে দিলাম, সাথে আমিও খেলাম। একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার মাঝে এত আনন্দও লাগে, আগে জানতাম না। চাঁদনিও যেন তৃপ্তি সহকারে খেলো। খাওয়া দাওয়া করে চাঁদনি ল্যাপটপ নিয়ে বসলো। আমি চাঁদনির পাশে শুয়ে পড়লাম। আমি বললাম, চাঁদনি, ল্যাপটপ রাখো। একটা গুরুত্বপূর্ণ মিটিং, আমি কথা দিয়ে ফেলেছি। 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট। 10 মিনিটের বেশি হলে অন্য রুমে গিয়ে মিটিং করো। এখন আমি ঘুমাবো। ঠিক আছে। আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আজান দিলে ঘুম থেকে উঠে দেখি চাঁদনি পাশে নেই। দেখি পাশের রুমে বসে কিসের মিটিং করছে। আমি কিছু না বলে নামাজে চলে গেলাম। ও যেটা খুশি করুক, আমি টেনশনে আছি মা বাবাকে নিয়ে। নামাজ পড়ে একটা চায়ের দোকানে গিয়ে চা খেলাম।
দেখি আব্বাও চায়ের দোকানে। আমি আব্বার কাছে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, আব্বা কেমন আছেন? ভালো, কিছু বলবি? না তেমন কিছু না, টাকা। এই বিষয়ে পরে কথা হবে। আর দোকানের চা খাস না, বৌমাকে বলবি ঘরে চা বানাতে। এখন বাসায় চলে যা। আমি বোকা ছেলের মতো বাসায় হাঁটা ধরলাম। বুঝে পাচ্ছি না কি হচ্ছে। বাসায় এসে দেখি চাঁদনি রান্না করছে। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শিওর কিছু না কিছু হয়েছে, কিন্তু কি হতে পারে? আমি তো তাদের সাথে ঝগড়াও করিনি। দুজনে এমন ভাব ধরছে যেন তারা আমাকে চেনেই না। আমি ল্যাপটপ নিয়ে বসলাম। আচ্ছা, চাঁদনি কিছু বললো নাকি আব্বা আমাকে? একটু বাজিয়ে দেখি। আমি বললাম, চাঁদনি, চাঁদনি। আসছি। একটু পর চাঁদনি আসলো। আমি বললাম, আব্বা বলছে তোমাকে চা বানিয়ে দিতে আমাকে। আমি চাঁদনির মুখের দিকে লক্ষ্য করলাম, দেখি চাঁদনির রিয়াকশনটা কি হয়। দেখি ভ্রু কুঁচকালো। মনে হয় আমি এমন কথা বলবো ভাবতেই পারিনি। চাঁদনির মুখে হাসি দিয়ে বলল, কিন্তু ঘরে তো চা নেই। তো চা রাখবা না? আমি রাখবো? তুমি খাবা, তুমি নিয়ে আসবা। তোর আব্বার কথা রাখতে পারলাম না। যাই বাইরে গিয়েই চা খেয়ে আসি। পাগল নাকি? এত রাতে চা খেতে বাইরে যাবা? আমার অনেক মন চাচ্ছে। আমি একা থাকতে পারবো না। এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের রাতটা কাটাও, আগামীকাল আমি চা নিয়ে আসবো। চা তো আমি খাবই। কোনোভাবেই তুমি যেতে পারবে না। চাঁদনি দৌড় দিয়ে বাসে তালা মেরে ফেললো। চাবি জানি না কোথায় লুকিয়ে রেখেছে। না আমি যাবই, চাবি দাও। না, আমি চাবি দিব না। এটা বলে চাঁদনির রান্নায় মনোযোগ দিল আর মুখে গুনগুন করতে লাগলো। আমি ভাবলাম তোমার গুনগুন বের করছি। আমি আস্তে আস্তে রান্না করে গেলাম। গিয়ে বললাম, চা খাবো, কিন্তু এই চা। তার ঠোঁট ধরে বললাম, তুমি এই চা যত খুশি খাও, কোনো বাধা নেই। আচ্ছা। এটা বলে চাঁদনিকে কাছে টেনে আনলাম আর ঠোঁটে আস্তে আস্তে কিস বসালাম। কিন্তু চাঁদনি অপেক্ষা করতে রাজি নয়, আর ও খুব হর্নি। তার কারণে চাঁদনিও আমার মাথা ধরে আমার ঠোঁটে পাগলের মতো কিস করতে লাগলো। এই ফাঁকে আমি চাবিটা নিয়ে নিলাম। চাঁদনি খুঁজেই পেলো না। একসময় চাঁদনি আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন যাও তো, আমাকে রান্না করতে দাও। আচ্ছা তুমি রান্না করো, আমি বাইরে থেকে আসি। এটা বলে তাকে চাবিটা দেখলাম। চাঁদনি চাবি দেখে অবাক হয়ে বলল, না, এটা চিটিং। প্লিজ বাইরে যেও না, আমার একা একা ভয় করে। কষ্ট করে 10 মিনিট থাকো, আমি যাবো আর এই আসবো। চাঁদনি অভিমানী কান্না করতে লাগলো। আমি তার অভিমানী কান্না দেখতে লাগলাম। এত বড় একটা কোম্পানির মালিক, অথচ তার ভিতরে নেই কোনো অহংকার। সে সবসময় চায় আমি তার পাশে থাকি। ও আমাকে এত ভালোবাসে, আমি নিজেও কেন জানি বিশ্বাস করতে পারতেছি না। আমি বললাম, আচ্ছা যাব না। ইয়েস। চাঁদনি আবার রান্নায় মনোযোগ দিল। চাঁদনি আমাকে এটা সেটা কতগুলো কাজ দিল। আমি সেগুলো করলাম। আমি ক্লান্ত হয়ে বললাম, আচ্ছা একটা কাজের মেয়ে রাখতে পারো না? তাহলে তোমাকে এত কাজ করতে হয় না। আর রান্না করতে করতে তোমার সুন্দর এই মুখটা কালো হয়ে যাচ্ছে। জীবনেও না। দরকার হলে 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তবুও কাজের মেয়ের কথা মুখে আনবে না। কেন? না মানে না। আর কোনো কথা আছে? না। খাবার রেডি, একেবারে খেয়ে ওঠো। আচ্ছা। তারপর দুজনে একসাথেই চলে গেলাম খেতে। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর চাঁদনি এসে বলল, এই কয়েকদিন আমি অফিস যাব না। কেন? এমনি, কোনো কাজের চাপ নেই। আচ্ছা তোমার ইচ্ছে বাসায় থাকবা? ওকে। গুড নাইট সুইটহার্ট। ধুর, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা? আচ্ছা কম্বলের নিচে আসো। চাঁদনি কোনো কথা না বলে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সোজা আমার কম্বলের নিচে চলে আসলো। পরদিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। গিয়ে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি লিমা আসলো। লিমা বলল, আজকে ভাবি আসেনি? অফিসে তাকে বস বলবেন, বাইরে দিব্যি ভাবি বলেন। আচ্ছা। না আসেনি। একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাকেই বলেন। আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আপনার বাসা সিলেটে? কোম্পানি থেকে একটা ফ্ল্যাট দিয়েছে, ওটাই থাকি। এখন তাড়াতাড়ি যেতে হবে। আমি তো ছুটি দিতে পারবো না। আমি যাবো আর আসবো, এখানেই ফ্ল্যাট। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আচ্ছা যান। আমি আপনার ছোট, তুমি করেই বলবেন। আচ্ছা। লিমা চলে গেল। চাঁদনি না আসায় সবাই তার ফাইল আমাকে দেখাতে লাগলো। চাঁদনির অনুপস্থিতিতে সবাই অফিসের বস আমাকেই ভাবছে, কারণ তারপরে আমি উত্তরসূরি, যেটা এভাবে অনেকক্ষণ চলে গেল। দেখি লিমা আসলো, বলল, আপনার জন্য এটা এনেছি, প্লিজ খেয়ে নেবেন। আরে এসবের কি দরকার ছিল? আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ আপনার জন্য কিছুই করতে পারলাম না। যদি এটা গ্রহণ করতেন
তাহলে মনটাকে একটু শান্তি দিতে পারতাম। ব্যাপার না, এসবের দরকার নেই, আপনিই খেয়ে নিন। প্লিজ না করেন না। ওকে, রেখে যান, বাড়িতে গিয়ে তোমার ভাবিকে নিয়ে একসাথেই খাবো। আচ্ছা, আমি যাই। কাজ শেষ করে তারপর বাসায় যাব। জি। লিমা চলে গেল। আমি কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসলাম। আমি গাড়ি ব্যবহার করি না, কারণ গাড়ি নিয়ে চলাচল করা আমার সাথে যায় না। আমি সাধারণভাবেই চলতে পছন্দ করি। আমি বাসায় আসলাম, চাঁদনি দরজা খুলে দিল। দেখি আজকেও চাঁদনি নতুন শাড়ি পরছে। শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগে। আমি বললাম, আজকে সাজার কারণ কি? সাজতে কি মানা নাকি? তা হবে কেন, দেখে তো লেমা কি হয়ে দিয়েছে। লিমার কাছে থেকে এগুলো নিতে গেলা কেন? আমি নিতে চাইনি, অনেকটাই জোর করে দিল। আচ্ছা, অনেক খিদা পেয়েছে, কি রান্না করছো? তোমার প্রিয় বিরিয়ানি। আচ্ছা, তাহলে এক কাজ করো, 2 বাটি বিরিয়ানি আলাদা করো, মা বাবাকে দিয়ে আসি। আচ্ছা, দিচ্ছি। চাঁদনি 2 বাটি বিরিয়ানি আমার হাতে তুলে দিল। আমি সোজা মা বাবার ফ্ল্যাটে চলে গেলাম। গিয়ে কলিং বেল টিপলাম। একটু পর মা দরজা খুললো। আমি সালাম দিয়ে বললাম, মা কেমন আছেন? ভালো। এটা রাখো। কি আনছোস? বিরিয়ানি। আচ্ছা। আব্বা বাসায় আছে? আছে, কিন্তু এখন ঘুমাচ্ছে, পরে কথা বলিস। তাহলে আসি। আচ্ছা, এরপর থেকে আসলে আগে ফোন দিয়ে আসবো। কেন? এমনি, এখন বাসায় যা। এটা বলেই দরজা বন্ধ করে দিল। আমি কাহিনী কিছুই বুঝলাম না, কি হলো এটা। আমি যেন তাদের অপরিচিত। আসলে অনুমতি নিয়ে আসতে হবে? যে বাসার মধ্যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই বাসায় আসলে আগে বলে আসতে হবে? আমি এতই বড় হয়ে গেলাম, কিভাবে সম্ভব? মা তো এত বকাচকা করতো না, কিন্তু আজ পর্যন্ত মনে হয়নি কোনোদিন অভাবে ছিলাম। হয়তো সেই জিনিসটা একদিন আগে আর পরে সেটা মা যেভাবেই হোক দিয়েছে, সেই মা এত চেঞ্জ হয়ে গেল। আমি যেন বিশ্বাসই করতে পারতেছি না। নাকি এতদিন খোঁজ খবর না নেওয়াতে রাগ করছে? খবর নেই একবারে তা নয়, প্রতিদিন একবার না একবার কথা হতো, কিন্তু একদিনও মা বললো না চাঁদনিকে নিয়ে বাসায় ঘুরে যেতে। আর আমিও কেমন মাকে একবার জন্যও বললাম না বাড়িতে আসতে। যাই হোক, বাসায় আসলাম। এসে দেখি চাঁদনি খাবার টেবিলে বসে আছে। এখন বিরিয়ানির উপর থেকে একেবারেই মন উঠে গেছে। খাওয়ার রুচিও হচ্ছে না টেনশনে। চাঁদনি বলল, একেবারে খেয়ে গোসল করতে চাও? কিন্তু এখন আমার খাওয়ার রুচি হচ্ছে না, রাতে খাবো। চাঁদনিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখি তখনও চাঁদনি খাবার টেবিলে বসে আছে। বলল, এখন খেয়ে যাও। এখন রুচি হচ্ছে না, প্লিজ আর দেখো না। কি হলো আবার? এটা বলেই চাঁদনি খাবার রুম থেকে বেরিয়ে বিছানায় আসলো। বলল, কি হলো আবার? গেলা হাসি মুখে, আসলা মুখ কালো করে, কিছু বলছে? না তেমন কিছু না, তুমি খেয়ে ওঠো, এখন রুচি হচ্ছে না আমার। এখানে নিয়ে আসবো। না বললাম তো, এখন আর একটা কথাও বলবো না, ভালো লাগছে না। বুঝেছি, আমার উপর রাগ করেছো। এটা বলে অভিমানী কান্না করতে লাগলো। তোর সেসব শোনার টাইম নেই। আমি বালিশের নিচে মাথা দিয়ে শুয়ে এলাম। কান্না বন্ধ করে বলল, তুমি না খেলে আমিও খাবো না। এটা বলেই চাঁদনি আমার পাশে শুয়ে এলো। আমার প্রচন্ড খিদা লাগছে, কিন্তু রাগ তো করেই ফেললাম। তোর খাবো না বলছি, খাবোই না। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু খিদার জ্বালায় ঘুম আসছে না। আমি বললাম, চাঁদনি, তুমি না বলছিলা শপিং এ যাবা? কখন বললাম? ওই দিন। ওই দিন কখন তুমি জানো? আচ্ছা ঠিক আছে, চলো শপিং করে আসি। তুমি না খেলে আমি কোথাও যাব না। ধুর, ঘুরে ঘুরে সেই একই কথা, খাবো না, শপিং এ যাবো না। বুঝেছি, আমার রান্না ভালো হয়নি, সেই জন্যই তো বলি। কাজের মেয়ের কথা কি জন্য বলো? আমার হাতের রান্না ভালো হয়নি বলে? তেমন কিছু বলছি আমি? আমি তো বুঝি। আরে না, তোমার রান্না আমার কাছে সব থেকেই বেস্ট। তাহলে চলো, সুন্দর করে খেয়ে আসো। আচ্ছা চলো। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। আমি আর চাঁদনি একসাথে খেলাম। পরদিন দুজনে শপিং এ গেলাম। এভাবে আরো অনেকদিন চলে গেল, কিন্তু একদিন চাঁদনি যে কাজ করলো, আমি চাঁদনিকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলাম। কিছুদিন ধরে দেখছি তাফিমের মন একেবারে ভালো না। কারণ জিজ্ঞেস করলে উল্টা পাল্টা কথা বলে কথাটা কাটিয়ে ফেলে। তার এতই মন খারাপ ছিল যে একদিন আমার সাথে সে কথা বলেনি, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। আমি বুঝতে পারছি না তাফিমের হঠাৎ কি হয়ে গেল। সব সময় মন খারাপ করে থাকে। যেই দিন সে তার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, তারপর থেকেই এমন অবস্থা। নিশ্চয়ই তার মা বাবা কিছু বলেছে।
আমি ওদের টাকা দিলাম যাতে আমার আর তাফিমের মাঝে না আসে, তারপরেও তারা আবার বাম হাত হয়ে ঢুকলো। আমার মনে হয় না তাফিমকে কিছু বলেছে, কারণ তাকে যদি আমার সম্পর্কে কিছু বলতো তাহলে নিশ্চয়ই তাফিম আমার সাথে রাগারাগি করতো, এমনকি আমাকে মারতো। আমি এত বড় একটা কোম্পানির মালিক, তারপরও আমার জামাই নাকি আমাকে মারে। মানুষ শুনলে কি বলবে? আমি তো জেনে শুনেই তাফিমকে বিয়ে করেছি, তার মার খাওয়ার জন্যই আমি তাকে বিয়ে করেছি। ও আমাকে মারলে আমি কেন জানি আরও উত্তেজিত হয়ে পড়ি। তাফিম মাঝে মাঝেই রাগ দেখিয়ে বলে আমি বলে সাইকো। আসলে আমি সাইকো না, এটা আমার স্বভাব। এখন স্বভাবটা যদি সাইকো লেভেলে পড়ে তাহলে আমি কি করব? আমি তো কোনো মানুষ খুন করিনি, আর খুন করার প্রশ্নই আসে না। মন খারাপের কারণে তাফিমের সাথে প্রায় অনেক দিন ধরেই শারীরিক সম্পর্ক হচ্ছে না। যে করেই হোক তাফিমকে আবার ঠিক করতে হবে, কিন্তু কিভাবে? এটা জানার একমাত্র উপায় হচ্ছে তাফিম নিজেই আমাকে বলবে কী কারণে তার মন খারাপ। ঠিক করলাম আজকে রাতেই এর একটা দফা রফা হবে। তাফিম রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে তাফিমের সাথে পাশ ঘেঁষে শুয়ে পড়লাম। আমি বললাম, তাফিম, তাফিম, বলো। তোমার কি হয়েছে? এমন মন মারা হয়ে থাকো কেন? কিছু না। প্লিজ মিথ্যে বলো না, আমার আর ভালো লাগে না। তুমি যদি এমন মন খারাপ করে বসে থাকো আমার কিছুই ভালো লাগে না। তেমন কিছু না, ঘুমাও। না, ঘুমাবো না। আজ তুমি বলবে কি জন্য তোমার মন খারাপ। টাকা পয়সার কোনো সমস্যা, নাকি আমাকে ভালো লাগে না, নাকি অন্য কোনো কারণে তোমার মন খারাপ? এটা বলে তাফিম আমার দিকে ঘুরলো, আমার কপালে চুমু খেলো। সত্যি এটা খুব ভালো ছিল। বলো। তোমার উপর আমি রাগ করতে পারি, কিন্তু মন খারাপ করতে পারি না। তাহলে বলো কেন তোমার মন খারাপ? আমার যা করার দরকার আমি সব করব। তোমার কিছু করতে লাগবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে। না, তুমি বলো কেন তোমার মন খারাপ, তুমি বলবা। এখন ঘুমাও। আজকে না বললে তুমি ঘুমাতে পারবা না। এটা বলে তাফিমের উপরে উঠে বসলাম। বললাম, বলো কি জন্য মন খারাপ? আচ্ছা ঠিক আছে, বলতেছি। বলো। তোমাকে বিয়ে করার পর মা বাবা কেমন যেন ভিন্ন হয়ে গেছে, যেন আমি তাদের অপরিচিত, যেন আমি তাদের ছেলে নই। অথচ আমি তাদের ইচ্ছাতেই সব করছি। এখন তারা আমাকে বহিষ্কার করে বলছে না আমি কি করছি বা আমার দোষটা। এটা কোনো সমস্যা হলো? আমি আছি না? তুমি তো আসোই, দেখো তারা আমাকে ছোটবেলা থেকেই মানুষ করছে, এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখন তাদের একটু সেবা যত্ন না করলে নিজেরই অনেক খারাপ লাগে। নিশ্চয়ই কিছু হয়েছে, মার জীবনে এরকম ছিল না। হয়তো বা কিছু হয়েছে। তোমার কি মনে হয় আমি কিছু ভুল করেছি? তুমি কিছুই ভুল করনি। কিছু তো হয়েছে। আমি বুঝতে পারছি এখন আসল সমস্যা। তাফিমের মা বাবার বিপরীতমুখী আচরণ তাফিমকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা ভালো লক্ষণ নয়। আমি এমনটা আশা করিনি। আমি ভাবছিলাম তাদের ছাড়া আমার সংসার ভালোই যাবে। এখন দেখি অনেক নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন এর সমাধানের পথ হলো তাদের আবার আগের মতো ফিরিয়ে আনতে হবে। এখন ভয় করছে যদি তাফিম জানে আমি টাকা দিয়ে তার বাবা মাকে এরকম পরিস্থিতিতে ফেলেছি। আমার কি দোষ? ওরা যদি টাকা না নিত তাহলে কি এমন হতো? আচ্ছা, আমি কি তাফিমকে সত্যি কথা বলে দিব? তারপর তাফিম কি করবে? আমাকে আমাকে মারবে নাকি? অনেক রাগ করবে? রাগ করলে ভালোই হবে, যেটা আমার খুব পছন্দ। কিন্তু যদি আবার বেশি বাড়াবাড়ি করে ফেলে? করলে করুক, তাফিমের মা বাবার কাছে গিয়ে মাপ চেয়ে সব ঠিক করে ফেলবো। আর ও মারলে তো আরো মজা হবে। ভাবলাম বলে দিই। আসলে ওদের এরকম আচরণের জন্য আমি দায়ী। তুমি দায়ী মানে? তাদের সাথে তুমি কি করছো? মুহূর্তের মধ্যেই তাফিম রেগে গেল। আমি বলেছিলাম আমাদের সংসারের মধ্যে যেন তারা বাম হাত না ঢোকাতে। এই কথা বলা তুমি কে? তোমাকে এই সাহস কে দিয়েছে? তাফিম রেগে আগুন, ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল গালে। আমি যেন এটারই অপেক্ষা করছিলাম। ইস, অনেক দিন পর তাফিমের হাতের চর আমার গালে পড়ল। সত্যি অনেক ভালো লাগছে।
আচ্ছা, আমি এমন কেন? আমাকে মারলে আমার তো ভিতরে জ্বলে পুড়ে বুক ফাটা চিৎকারে ঘর উল্টে ফেলা কথা, আর এখন বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়ার কথা। আর আমি তা না করে তাফিমের জ্বর আমি খুব ভালোভাবে হজম করলাম, যেন এটা আমার কাছে কিছুই না। এটার জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাফিম রাগান্বিত কণ্ঠে বলল, তোমাকে ছাড় দিয়ে দিয়ে আমি এতটুকু এনেছি, তোমাকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। আমার মা বাবাকে তুমি একঘেয়ে বানিয়ে দিয়েছো। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, আমি কি করব? ওরাই তো টাকা নিয়েছে। তুমি একবার আমাকে বলছো আমি আজ পর্যন্ত মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিনি, আর উনি কোথা থেকে এসে আমার মা বাবাকে শর্ত জুড়ে দিয়েছে। আমি ভাবছিলাম বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করলে অনেক অসুবিধা হয় এবং ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তাই ভাবছিলাম আমি আর তুমি শুধু একসাথে থাকবো, যাতে কেউ আমাদের মাঝে না আসে। তোমার কি মনে হয় ওরা খুব শান্তিতে আছে? ওদেরও স্বপ্ন থাকে নিজের ছেলের বউয়ের সাথে থাকবে, ঘুরবে, খাবে, একসাথে চলাফেরা করবে, তোমাকে নিয়ে ওরা অহংকার করবে। কিন্তু না, তুমি এসে তাদের উপর শর্ত জুড়ে দিয়েছো। টাকার লোভ কার না থাকে? সবার টাকার লোভ থাকে, তোমারও টাকার লোভ আছে। তুমি ধান্দায় থাকো কীভাবে 1 কোটি 2 কোটিতে রূপান্তরিত করতে হয়। আমার মা বাবার এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। আমি ভয় পেয়েছিলাম। এরপরে যদি সমস্যা হতো তাহলে তো আমি ছিলাম, প্রয়োজনে আমি এটা ব্যবস্থা করতাম। তাফিম, আমার ভুল হয়ে গিয়েছে। তোমার ভুল আমি মাফ করতে করতে এখানে আসছি, আমি আর পারবো না। প্লিজ তাফিম, আমি ভয় পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। কত টাকা দিয়েছো? 20 লক্ষ। এটা বলার সাথে সাথে তাফিম আমার গালে আরও একটা চর বসিয়ে দিল। তাফিম রেগে মেগে আগুন। তাফিম বলল, তুমি আমার সামনে থেকে যাও, না হলে মার খেয়ে মরবা। আমি বাধ্য মেয়ের মতো আরেক রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আমার মন চাচ্ছে তাফিমের রাগান্বিত শরীরের সাথে নিজের উন্মুক্ত শরীর লাগিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু এখন কাছে গেলেই ও আগুন হয়ে যাবে। আয়নায় তাকিয়ে দেখলাম গালে চরের দাগ বসে আছে। ভাবছি ও ঘুমিয়ে গেলে ওর পাশে গিয়ে শোবো। কিছুক্ষণ পর উকি দিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। আমি চুপি চুপি পায়ে বিছানায় উঠে তাফিমের কম্বলের ভিতরে চলে গেলাম। তাফিম আমাকে ধরে বলল, আমার রাগান্বিত শৈল তোমার ভালো লাগে? আমি ভয়ে ভয়ে বললাম, হুম। তাফিম আমাকে ছেড়ে দিল, নিজে নর্মাল হলো। আমি বুঝতে পারলাম আমার কাছে সে নিজেকে সঁপে দিয়েছে। আমি আস্তে আস্তে তাফিমের শার্ট খুলে ফেললাম। তারপর আমি আমার শরীরের কাপড় খুলে ফেললাম। তাফিমের শরীরের প্রত্যেকটা অংশ আমি অনুভব করলাম। এটা সত্যি অনেক ভালো ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তাফিম রীতিমতো ঘামছে। আমি তার শরীর ভালো করে ধরে দেখি ও ঠিক আছে। আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে রান্না বসালাম। তাফিম এখনও ঘুমাচ্ছে। তাফিমকে গিয়ে ডাক দিলাম। ও ঘুম থেকে উঠল, উঠেই বলল, তাড়াতাড়ি রেডি হও, এক্ষুনি গিয়ে মাপ চাইবে মা বাবার কাছে। আচ্ছা। কিছুক্ষণ পর তাফিমের মা বাবার সাথে দেখা করে ওদের কাছে মাপ চাইলাম। ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে। তাদের এই ভুল তাদের ভিতর কুড়ে কুড়ে খাচ্ছিল। কেন জানি তাদের হাসিটা আমার খুব ভালো লাগলো। একসাথে মিলেমিশে চলাটাই উত্তম হবে। ওই দিন রাতে তাফিম আমার সাথে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। আমি 2 দিন শোয়া থেকে উঠতে পারিনি। সব কিছুই তখনও ভালো চলছিল, কিন্তু আমার 2 মাস ধরে মাসিক হচ্ছে না। কারণটা কি? আমি কি প্রেগনেন্ট? এটা ভাবার সাথে সাথেই শরীরের ভিতর একটা অসাধারণ অনুভূতি কাজ করলো। কিন্তু তাফিম তো এখনও বাচ্চা নেওয়ার অনুমতি দেয়নি, আর ও এরকম সিদ্ধান্ত এখনও নেয়নি। বিয়ের আগে এরকম শারীরিক সম্পর্ক ছিল না কারোর সাথে আমার। যা হওয়ার তাফিমের সাথে হয়েছে, কিন্তু কবে কখন হয়েছে? যদি তাফিম জানতে পারে কি ভাববে? তার আগে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। প্রেগনেন্সি চেক করলাম, যেটা ভাবলাম সেটাই হলো। আমি প্রেগনেন্ট। এখন আমার ভিতরে অনেক খুশি খুশি লাগছে, আরেকদিকে ভয় হচ্ছে। তাফিম কি বলবে? সে নিশ্চয় বলবে আমি পরকীয়া করেছি। আমার মনটা একটু হালকা হলো, কারণ মা বাবার সাথে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গিয়েছে।
এখন প্রতিদিন মা বাবা একবার হলেও আমার বাসায় আসে, মাঝে মাঝে রান্না করে দিয়ে যায়। এদিকে লিমার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল, মাঝে মাঝে আমার জন্য অনেক কিছুই নিয়ে আসে। অফিসের ফাঁকে একদিন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার ভেতরে লিমার জন্য তেমন কিছু ফিল হচ্ছে না। এখন চাঁদনির সাথে শারীরিক সম্পর্ক এর সময় আমি লিমাকে কল্পনা করি। লিমার মিষ্টি নরম গোলাপি ঠোঁটে, মন মাতানো ফিগার। চাঁদনির সাথে শারীরিক সম্পর্ক করার সময় লিমার কথা মনে হলে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ি। তার মানে আমিও কি সাইকো? এখন এই স্বভাবটা যদি সাইকো লেভেলে পড়ে তাহলে আমার কি কিছু করার আছে? কিন্তু চাঁদনি চালাক চোখ সেটা ধরে ফেললো, আমাকে লাথি দিয়ে বলেছিল, বল, কার কথা চিন্তা করে আমার সাথে এরকম উত্তেজিত? বল কুত্তা, বল কুত্তা, বল কোন মেয়ে? এই মেয়েকে আমি আর সূর্যের আলো দেখতে দিব না। কেউ না, একমাত্র তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী নারী, তোমাকে ছাড়া আর অন্য কাউকে কল্পনা করতে পারে না। এটা বলাতে চাঁদনি কিছুটা শান্ত হলো। ভাবলাম যেটা আছে সেটা নিয়েই খুশি থাকি। কেন, চাঁদনি কি কম সুন্দরী? দরকার হলে তাকে আরো সুন্দরী বানাবো। ভাবলাম এখন হয়তো বাচ্চা নেওয়ার টাইম হয়ে গেছে, সকল সমস্যার সমাধান হয়ে গেছে, এখনই সময়। লিমার সাথে কথা বলা কমিয়ে দিলাম। একদিন অফিস থেকে এসে দেখি চাঁদনি বাসায় নেই। ফোন করলাম, ফোন ধরছে না। ভাবলাম কোনো কাজে নিশ্চয়ই আটকে আছে। কি এমন কাজ আমাকে বলো না। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলাম, বাথরুম থেকে বের হয়ে মোবাইল ধরে দেখি চাঁদনির মেসেজ। চাঁদনি বলল, বাবু, আজকে আমার আসতে একটু দেরি হবে, আমার একটা টক শো আছে, তুমি খেয়ে নাও, আম্মা মনে হয় রান্না করে দিয়েছে। আমি মেসেজের রিপ্লাই বললাম, আচ্ছা সুইট হার্ট। দেখি চাঁদনি ভালোবাসার রিয়াক্ট দিয়েছে। আমি ভাবলাম আচ্ছা দেখি চাঁদনির টক শোতে কি বলে। টিভিটা ছেড়ে বসলাম, কোনো টিভি চ্যানেলে টক শো করবে। আমাদের কোম্পানির পেজ থেকে বের করলাম জনপ্রিয় টিভি চ্যানেল TVN চ্যানেলে। আমি ওই চ্যানেলে গেলাম, দেখি এখনো টক শো শুরু হয়নি, শুরু হতে আরও 10 মিনিট আছে। ভাবলাম খেয়ে নেই, 10 মিনিটে তাড়াতাড়ি কিছু খেয়ে নিলাম। তারপর বিছানায় শুয়ে বললাম দেখার জন্য। দেখি শুরু হচ্ছে। প্রথমে যে উপস্থাপনা করে সে কিছুক্ষণ উপস্থাপনা করলো, তারপর চাঁদনি দেখে ক্যামেরা ঘোরালো। আমার চাঁদনিকে দেখেই মাথার রাগ উঠে গেল। দেখি কি এক খোলামেলা পোশাক পরছে। আচ্ছা, ও যে মুসলিম সে কি সেটা ভুলে গিয়েছে? একটা হাতাকাটা ব্লাউজ পরেছে ম্যাচিং করা, ভালো হাই কোয়ালিটি দিয়ে দেখলে তার উরু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, আর নিচের নাভি বোঝা যাচ্ছে। আমি ফেসবুকে ঢুকে দেখি 30,000 মানুষ লাইভ দেখছে, অনেকে অনেক কমেন্ট করছে। কিছুক্ষণ এমন কমেন্ট করছে ম্যাডামকে খুব সেক্সি লাগছে, আর একজন এমন কমেন্ট করছে ম্যাডাম আমার ক্রাশ। আরো কতজন ভালো কমেন্ট করছে, আরো কত নোংরা কমেন্ট। আমার মতে সেগুলো তার ড্রেসের কারণে, আর আমি নিশ্চিত এটা সে ইচ্ছে করেই করছে আমাকে রাগানোর জন্য। আমাকে রাগিয়েও কি মজা পায়? আসলে ওর ভিতরে সমস্যা আছে। দেখি টক শোতে একসময় উপস্থাপিকা জিজ্ঞেস করলো বিয়ে করছে কিনা। চাঁদনি বলল করেছে। উপস্থাপিকা বলল, আপনি এত বড় একটা মানুষ, আপনি বিয়ে করলেন অথচ আমরা কেউ জানি না। সত্যি আমাদের দুর্ভাগ্য। তা কে সেই ভাগ্যবান মানুষ? তার পরিচয় কি দেওয়া যায়? দেওয়া যায়, কিন্তু তার অনুমতি লাগবে, সেজন্যই এখন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তার সম্পর্কে কিছু বলেন। এই ধরেন সে কেমন মানুষ, আচরণ কেমন? আমার কাছে সবচেয়ে ফেভারিট মানুষ উনি। ওনার মতো কোনো মানুষকে আমি মেলাতে পারিনি, আমার মেলানোর ইচ্ছেও নেই। আমি মনে করি আমি তার কাছে আমি হ্যাপি আছি। এখন আমরা দেখব জনপ্রিয় চাঁদ কোম্পানির CEO মিসেস চাঁদনী আমার প্রশ্নের উত্তরে কি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন একদিকে আপনার হাজব্যান্ড আর অন্যদিকে আপনার বিশাল কোম্পানি, এখন আপনি কাকে বেছে নেবেন? চাঁদনি কোনো দ্বিধা ছাড়াই বলে ফেললো, আমার হাজবেন্ড। ওয়াও, ভেরি নাইস। এমন কঠিন প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে ফেললেন। এখন বুঝতে পারছি আপনি এই কোম্পানির CEO। বিরতির আগে আমার লাস্ট প্রশ্ন। বলেন। এখন মনে করেন আপনি সব ছেড়ে আপনার হাজবেন্ডের কাছে ছুটে আসলেন। এখন যদি আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দেয়, তখন আপনি কি করবেন? চাঁদনি মুচকি হেসে বলল, যদি ছেড়ে দেয়, যদিও আমি কোনো অপশন রাখবো না। আমি যেই ভুলগুলো করেছি, যদি এইগুলো অন্য কোনো গৃহিণীর ঘরে হতো, তাহলে এতদিনে হয়তো ঘরে আগুন জ্বলতো। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তার মানে সব মিলিয়ে আপনি ভালো আছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখা হবে একটু পর। আমি ভাবলাম যাক ভালোই বললো, এখন কে জানে চাঁদনির মনে কি আছে। আচ্ছা দেখি আর কি কি বলে। কিন্তু আজকে চাঁদনির খবর আছে। বিরতির পর আবার তারা কথা বলা শুরু করলো, কিভাবে এত দূর আসলো, কিভাবে এত কঠিন কাজ করে সফল হলো, আরো অনেক কিছু। লাস্ট প্রশ্ন ছিল উপস্থাপিকার। আচ্ছা,
আপনি কোনো ভুল করলে কি আপনার হাজবেন্ড আপনাকে মারে? মারে, কারণ আমি বলে দিয়েছি আমাকে মারো, তবু আমাকে ছেড়ে যেও না। ওয়াও, কে সেই ছেলেটা? আমার এখনই তার সাথে দেখা করতে মন চাচ্ছে। আচ্ছা, আগামী কোনো প্রোগ্রামে কি আপনার হাজবেন্ডকে নিয়ে আসা যাবে? আসলে এটা বলতে পারবো না, কিন্তু ও যদি আসতে চায় তাহলে আবার দেখা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি চাঁদ কোম্পানির সিও মিসেস চাঁদনিকে, যিনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন। নিশ্চয়ই অনেক ব্যস্ত মানুষ। আমার দেখার মতে আপনি একজন সত্যিকারের সাকসেসফুল মানুষ। এত অল্প বয়সে আপনি সাকসেস হয়ে গেলেন। আসলে সাকসেস হওয়াটা সহজ, কিন্তু সাকসেসফুলটা ধরে রাখাটা কঠিন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে কাজ করেছেন, আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার প্রাণের প্রিয় হাজব্যান্ডকে। তিনি আমাকে শ্রম দিয়ে, মেধা দিয়ে সব সময় আমাকে হেল্প করেছেন, আর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসা দিয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। আমিন। উপস্থাপিকা লাস্টে উপসংহার টেনে প্রোগ্রাম শেষ করলো। আমি জীবনেও যাব না। আমি মোবাইলে ঢুকে দেখি 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আধা ঘন্টা এত মানুষ দেখেছে, তার মানে চাঁদনিকে আগে থেকেই মানুষ ফলো করতো। সবাই বোধহয় এমন একটা টকশোর অপেক্ষায় ছিল চাঁদনির সম্পর্কে কিছু জানতে। এখন আমার প্রশ্ন হলো, ও আমাকে আগে কেন বলে নাই ওর টকশো আছে, আর ড্রেসের 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, পড়তো একটা মেল রেখে পড়তো। ও আজকে বাসায় আসুক, ওর আজকে খবর আছে। এমন সময় দরজায় কে জানে টোকা দিচ্ছে। আমি দরজা খুলে দেখলাম একজন ইয়াং বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। আগে পরেই বাসায় দেখছিলাম। মহিলা বলল, আপনার বউ কি এখন টেস্কো করেছে? হুম। আপনারা এত বড় একটা কোম্পানির মালিক, অথচ আমরা জানি না। আমাদের কি দুর্ভাগ্য। প্লিজ ভাইয়া একটা সেলফি তুলেন। আমার সাথে তো সেলফি তুলে কোনো লাভ নেই, একটু পর আমার ওয়াইফ আসলে ওনার সাথেই তুলবেন। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। আপনার ইচ্ছা। এটা বলেই আমি দরজা লাগিয়ে দিলাম। জাব্বাল আরেক ঝামেলা এসে ফেললো। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার দরজায় কলিং বেল টিপ দিলাম। ভাবলাম এবার উনি যদি হয় তাহলে কি বলে ফেলি, তার কোনো ইয়াত্তা নেই। দরজা খুলে দেখি চাঁদনি ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করলো। আমি দরজা লাগিয়ে দিলাম, এসে বিছানায় শুয়ে পড়লো। আমি কাছে গিয়ে তার শাড়ি ধরে বললাম, এটা কোনো শাড়ি পরেছো? ওরা দিয়েছে। তুমি না করলে ওরা কিভাবে দেবে? এটা দিয়ে তো ভেতরে সবকিছুই বোঝা যায়। কই দেখি, আমি খেয়াল করি নাই। খেয়াল করবা কেন? দেখো মানুষ কত বাজে বাজে কমেন্ট করছে। সরি আব্বু, আর ভুল হবে না। আর কোনো টকশোতে আমি যাচ্ছি না। রাখো তোমার টক শো। আমি আর তোমার সাথে থাকছি না, যেখানে খুশি চলে যাব। দরকার হলে লিমাকে। কি? লিমা? লিমাকে কি করবি কুত্তা? বল, এই ছিল তোর মনে? তার মানে আমার সাথে শারীরিক মিলনের সময় তুই লিমার কথা মনে করে এগুলো করস? ছি ছি, আমি তোকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আমি মনে মনে ভাবলাম, চালা চাঁদনির সাথে ফেক রাগ দেখাচ্ছিলাম, ভুলে মেঘ থেকে লিমার কথাটা বেরিয়েই গেল। এখন ঠেলা সামলাও, কি করি এখন? এখন চাঁদনির বক বক শুনতে শুনতে রাত পার করলো। ভালোই হলো, সব সময় তো আমিই চাঁদনির উপর রাগ দেখাই। আজকে দেখি ও কি করে। আমি বললাম, আরে মজা করছি। না, মজা না, তোর মুখ থেকে ভুলে সত্যি কথা বের হয়ে গিয়েছে। বল, কতবার ডেটে গেছোস? রুমেও গিয়েছিস নিশ্চয়। আমারই ভুল হয়েছে, ওই কুত্তিটারে কি জন্য যে চাকরিটা দিলাম। সত্যি বলছি, আমি তার সাথে কোথাও যাইনি। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। আমার অনুপস্থিতিতে তুই অনেক কথা বলছিস তার সাথে। তোমারই তো দোষ, তুমি তো তার টেবিল আমার টেবিলের সাথে দিয়েছো। কারণে অকারণে ও শুধু শুধু আমার সাথে বক বক করে। এখন আমি কি করব? মিথ্যা বলিস না কুত্তা। তুই আমার সাথে ওইসব করার সময় লিমার কথা চিন্তা করিস। দেখি চাঁদনি রেগে মেগে আমার গুণ। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, না জানি কি করে ফেলে। তোমার মতো সুন্দর নারী আমি জীবনেও পাইনি। তার মানে এর আগেও তুই অন্য মেয়ের সাথে এইসব করেছিস? জাসলা কি বোঝাতে গিয়ে কি হয়ে গেল। চাঁদনি আবার বলল, আমি সবার সামনে তোর কত প্রশংসা করলাম, আর তুই তলে তলে এইগুলো করিস? বিশ্বাস করো চাঁদনি, আমি তেমন কিছুই করিনি। তোর এই মুখ দিয়ে আমার নাম মুখে আনবি না। তোর এই মুখ আমি দেখতে চাই না। চলে যা আমার সামনে থেকে। আমি কোনো কথা না বলে চুপচাপ বাইরে চলে আসলাম। দেখি চাঁদনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। তোর কোথা থেকে কি হয়ে গেল? এখন চাঁদনি কি করবে? ধর ধর ধর, ভাল লাগে না। এখন যে করেই হোক চাঁদনিকে বোঝাতে হবে আমি লিমার সাথে তেমন কিছুই করিনি। আমি আস্তে আস্তে চাঁদনির পাশে গিয়ে বসলাম। আমি বললাম,
চাঁদনি সত্যি বলছে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। আমার সব ভালোবাসা তোমার। চুপ কুত্তা চুপ। চাঁদনি, আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসার কোনো কমতি রাখিনি। দেখি চাঁদনি আমার দিকে ফিরলো, দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝতে পারছি চাঁদনির ভেতরে আঘাত লেগেছে। আমি চাঁদনির হাত ধরলাম, হাত ধরে চুমু খেলাম। চাঁদনি কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কারণ তোমার রাগ আছে। যার রাগ নেই সে কোনো সময় অন্য কাউকে ভালোবাসতে পারে না। তোমার রাগের কারণে আমি তোমাকে এত ভালোবাসি। ভালোবাসার চেয়ে তোমার রাগটা আমার কাছে সবচেয়ে বেশি দামি। তুমি জানো, তুমি যখন আমার উপর রাগ করো তখন আমার অনেক ভালো লাগে। তোমার রাগের জন্য আমি তোমার পিছু ছাড়ছি না। বলো, তুমি আর কখনো লিমার আশেপাশে যাবা না? লিমাকে আগামীকাল আমি ট্রান্সফার করে দিব। হাতে ঠোঁট ইশারা দিয়ে বলল, এইখানে যত খুশি দাও। এটা বলে আমি চাঁদনির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। সে কি অসাধারণ মুহূর্ত। চাঁদনি আমার এক ঠোঁট কামড়ে ধরলো। অনেকক্ষণ চলে গেল, আজানের শব্দে কানে আসলো। আমরা হুঁশে আসি। আমি আস্তে আস্তে চাঁদনিকে ছেড়ে দিলাম। চাঁদনি হাঁপ ছেড়ে বলল, যাই দেখি খাবারের কি ব্যবস্থা। চাঁদনি এমন ভাব ধরছে যেন কিছুই হয়নি। আমি বললাম, ওই যে বাথরুম, গিয়ে গোসল করো, আমি বাইরে থেকেই খাবার নিয়ে আসি। আজ রাতে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। না, এখন দাও। না, রাতে। তার আগে ফ্রেশ হয়ে নতুন কাপড় পরো, রাতেই তোমাকে সারপ্রাইজটা দেবো। আচ্ছা। আমি বাইরে থেকে বার্গার, পিৎজা, বিরিয়ানি কিনে আনলাম আর চাঁদনির জন্য আইসক্রিম কিনে আনলাম। ঘরে ঢুকে দেখি চাঁদনির নতুন একটা শাড়ি পরছে। তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে, যেটা একেবারে আমাদের মাতাল করে দিচ্ছে। দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে চাঁদনিকে এক ঝটকায় করে তুললাম আর পাগলের মতো কিস করতে লাগলাম। চাঁদনিকে নিয়ে বিছানায় ফেললাম। 1 ঘন্টা পর চাঁদনি শান্ত হলো আর খুশিতে বলল, বাবু, আমরা বেবি নিচ্ছি। সেই খুশিতে চাঁদনি আমাকে জোরে ধরে কিস করতে লাগলো। আমি বললাম, এটাই তোমার সারপ্রাইজ, খুশি হওনি? অনেক। এভাবেই 15 দিন চলে গেল। একদিন অফিসে বসে কাজ করছিলাম, চাঁদনি তখন অফিসে নেই। লিমা কোথা থেকে জানে আসলো, বলল, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলো। এখানে না। না, তোমাকে এখানেই বলতে হবে। না, এখানে না, বাইরে কোনো রেস্টুরেন্টে চলেন। আচ্ছা, অপেক্ষা করেন। আমি বুঝতে পারলাম না কি হলো এমন। তাড়াতাড়ি বের হন। এমন কেন করছে চাঁদনি? যদি আবার লিমার সাথে দেখে তাহলে আমার খবর আছে। লিমা একটা রেস্টুরেন্টে ঢুকে এক টেবিলে বসে বলল, আমি জানি আপনার বউ আছে, কিন্তু আমার আপনাকে ভালো লাগে, আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। হোয়াট দা, তোমার মাথা গেছে? আমার বউ আছে, আর জানো সে কে, তার ক্ষমতা জানো? ওসব দেখেই লাভ নেই, আমি আপনাকেই চাই, আপনাকে ভালোবাসি। দেখো লিমা, তুমি অনেক দূর থেকে এসেছো, এলাকায় নিশ্চয়ই তোমার অনেক নাম ডাক। মা বাবার পছন্দ মতো কাউকে বিয়ে করো। আমার এই ভেজালের ভেতরে এসে নিজের জীবনটাকে নষ্ট করো না। আমি আপনাকেই চাই, ওসব আমি বুঝি না। আমার ভেতরে কি পেলে আমাকে চাও? না আছে আমার টাকা পয়সা, না আছে আমার কোনো ভালো বাড়ি, আমার যা কিছু আছে সব চাঁদনির। এত কিছু আমি বুঝি না, আপনাকে আমি চাই। বাচ্চা মেয়েদের মতো কথা বলো না, আমি যাচ্ছি। বাচ্চা মেয়ে না আমি। আসলে কি জানেন, আমি আপনাকে দেখে কন্ট্রোল করতে পারি না। প্রতি রাতে আপনাকে কল্পনা করে আমি উত্তেজিত হয়ে পড়ি। প্লিজ বিয়ে না করলে একটা রাত আমার সাথে কাটান। আমি ঠাস করে লিমার মুখে চর বসিয়ে দিলাম। রাগে বললাম, তোমার মাথা গেছে, তোমাকে তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত। আমাকে মারো, আরও মারো, তবুও আমার ইচ্ছে পূরণ করে যান। চুপ, আমি গেলাম, তোমার কথাবার্তা আমার মাথায় ধরে না। এটা বলেই আমি উঠে চলে আসলাম। আর এ তো দেখি চাঁদনির ক্যাটাগরি, আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি সত্যি সত্যি ভিতর থেকে লিমার জন্য কোনো ফিল হয় না। যদি একটু ফিল হতো তাহলে আমি এত কঠোর হতাম না। আমি চাঁদনিকে এক্ষুনি ফোন করলাম। ফোন ধরলে আমি বললাম, কোথায় তুমি? কি হয়েছে? তোমার যেটা বলছি করো। আচ্ছা, আমার প্রিয় যেহেতু বলেছে আমি আর না করতে পারি, আমি এক্ষুনি চাকরি নট করে দিচ্ছি। আমি ফোন কেটে দিলাম। তোর ভাল লাগে না? এমন নোংরা প্রস্তাব কিভাবে দিতে পারলো লিমা? আমি তো তাকে ভালো ভাবছিলাম। আমারই দোষ, কি জন্য যে আমি তাকে সময় দিয়েছিলাম। ও যদি চাঁদনির মতো হয়ে থাকে তাহলে আমার পিছু কখনো ছাড়বে না। এখন যে করেই হোক লিমাকে আমার থেকে দূরে রাখতে হবে। এটা যদি আবার চাঁদনি জানে তাহলে আমার খবর আছে। আর লিমাকে কি করবে আল্লাহই জানে। আমি আবার অফিসে গেলাম। এখন চাঁদনির অনুপস্থিতিতে আমি চাঁদনির টেবিলে বসি। ভাবনাটাই অন্যরকম। দেখি এক সুন্দরী তরুণী আমার অফিসে ঢুকলে আমি স্বাগত জানলাম। আমি জানতাম একজন আসবে, কিন্তু কে আসবে সেটা জানতাম না। চাঁদনি আমাকে ফোন দিয়ে বলেছিল
মেয়েটা এতই সুন্দরী যে শুধু তাকিয়ে থাকতেই মন চাচ্ছে, কিন্তু আমার মাথায় এটা আছে, আরে আমার তো বউ আছে, দেখার ইচ্ছা হলে একমাত্র তাকিয়ে দেখবো, মন ভরে দেখবো। আমি মেয়েটার দিকে না তাকিয়ে কোনো রকমের মিটিংটা শেষ করলাম। আমি আমার আর চাঁদনির একসাথে তোলা ছবি ওদের দিকে ঘুরে দিলাম। মেয়েটা বোধহয় বুঝতে পারলো আমি বিবাহিত, তাই নাটক বাদ দিয়ে সোজা কাজের কথা আসলো। মিটিং শেষে মেয়েটিও চলে গেল। আমি বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণের ভেতরেই বাসায় পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল টেপলাম। কিছুক্ষণ পর দেখি চাঁদনি দরজা খুলে দিল। আমি দেখি চাঁদনির 2 হাত 2 পা কাঁপতেছে, হাতে রক্ত, আর ডুকরে ডুকরে কাঁদতেছে। আমি ভেতরে ঢুকলাম। ঢুকে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যেন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবী থেকে হারিয়ে গেলাম। আমার মাথা যেন চক্কর দিল। আমি মাটিতে বসে পড়লাম। দেখি লিমা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে। আমি রাগে লুক নিয়ে চাঁদনির দিকে তাকালাম। আমি তাড়াতাড়ি লিমার পালস চেক করলাম। দেখি লিমার পৃথিবীতে নেই। আমি চাঁদনিকে কষিয়ে 2টা চড় দিলাম। চাঁদনি জোরে জোরে কাঁদতে লাগলো। আমি বললাম, কি করলি তুই এটা? লিমাকে মেরে ফেললি? হ্যাঁ, আমি কিছু জানি না, আমি বলতে পারবো না কি হয়েছে। আমি আরো 2টা চড় দিলাম চাঁদনিকে। সে গিয়ে দেয়ালে মাথা ঠেকলো। মাথায় গিয়ে রক্ত বের হচ্ছে। আমার মাথায় তখনও রক্ত টক বক করছে। মন চাচ্ছে এখনই চাঁদনিকে গলা টিপে মেরে ফেলি। চাঁদনি ফ্লোরে পড়ে কাঁদতে লাগলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি চাঁদনিকে আবার আঘাত করলাম, আবার চড় বসলাম। আমি যেন এখন আমার হুঁশে নেই। আমি চাঁদনির গলা টিপে ধরলাম। আমি বলতে লাগলাম, তোর মতো দানবের বাঁচার কোনো অধিকার নেই। মর, তুই মর। তোরে বাঁচিয়ে রাখলে তুই আরো মানুষ খুন করবি। চাঁদনি চাপা গলায় বলতে লাগলো, তোর আশেপাশে যে আসবে তারা প্রত্যেকে মরবে। পৃথিবীর কোনো মেয়েই তোকে ভালোবাসার যোগ্যতা রাখে না। তোরে ভালোবাসার যোগ্য একমাত্র আমি, তোর যোগ্য কেউ না। সেজন্যই তোকে এখন পৃথিবী থেকেই বিদায় করে দিচ্ছি, যাতে আর কাউকে খুন করতে না পারিস। মর তুই দানব, মর তুই দজ্জাল। তোর মতো দানবকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এই কথা বলেই আমি চাঁদনির গলায় সজোরে চাপ দিলাম। চাঁদনি আমার হাতে একটু শক্তি দিয়ে সরিয়ে বলল, হ্যাঁ, আমি মরে যাচ্ছি। তাফিম, মরার আগে আমি বলে চাই, আমার মতো ভালোবাসা তোকে কেউ দিবে না। তোর এই নোংরা ভালোবাসা আমার দরকার নেই। আমি আবার আরো জোরে তার গলা চেপে ধরলাম। চাঁদনি বীর বীর করে বলে কি জানি বলছে, তার কথাটা আমার কানে আসলো না। আমি প্রেগনেন্ট। আমি সাথে সাথে তার গলা ছেড়ে দিলাম, কিন্তু মনে হয় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, চাঁদনি, চাঁদনি, এই চাঁদনি। কয়েক সেকেন্ড পর চাঁদনি বড় একটা শ্বাস নিল আর কাঁদতে লাগলো। চাঁদনি বলল, আমি বেঁচে আছি। ছাড়লি কেন কুত্তা? আমাকে মেরে ফেল। নিজে ভালোবাসার মানুষের হাতে মরতে পেরে আমি সৌভাগ্যবান মনে করতাম। কি বললা? তুমি প্রেগনেন্ট? হুম, 15 দিনের ভেতরে কিভাবে প্রেগনেন্ট তুই? নিশ্চয়ই অন্য কারোর সাথে রাত কাটিয়েছিস। না, এটা তোমার বাচ্চা। আমি কিভাবে বিশ্বাস করবো এটা আমার বাচ্চা? 15 দিনের ভেতরে কিভাবে প্রেগনেন্ট তুমি? বিয়ের কিছুদিন পর মনে আছে তুমি অসুস্থ হয়েছিলে? তখন আমি তোমার সাথে এসব করেছি। পরে পিল খাইনি, মনে নেই? আমি খেয়াল করলাম না, চাঁদনি ঠিকই বলছে। আমি তখন সম্পূর্ণ খুশি ছিলাম। ওই দিনের মতো আরাম আমি আর কোনোদিনও পাইনি, তাই আমি আর না করিনি। পরে ভুলে গিয়েছিলাম, আর মনে নাই। এখন চাঁদনি বলাতে মনে হয়েছে। আমি চাঁদনিকে চোখে মুখে নাকে কপালে চুমু দিতে লাগলাম। বললাম, তুমি এটা আগে বলবা না? কি করছিলাম এটা আমি নিজেতে আমার বাচ্চাকে খুন করতেছিলাম। কোথায় আমার বাচ্চা? এই যে এখানে। তার পেট দেখিয়ে বলল। আমি তার পেটে চুমু খেলাম। সরি চাঁদনি, আমি হুঁশে ছিলাম না, জানি না আমার কি হয়েছিল। আমি চাঁদনিকে কোলে করে নিয়ে বিছানায় শোয়ালাম। তার মাথা ব্যান্ডেজ করে দিলাম। গলা লাল হয়ে গিয়েছে, আর 1 সেকেন্ডের ব্যবধানে চাঁদনি পৃথিবীর থেকে বিদায় নিত, আর আমি আজীবন জেলের ভাত খেতে খেতে মরতাম। কিন্তু আমি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কারণ সে একজন মানুষকে খুন করেছে। এখন লিমার কি হবে? আমি চাঁদনির গলায় নরম কাপড় পেঁচিয়ে দিলাম। চাঁদনি বলল, আমি তোমাকে কিছুই মনে করিনি, উল্টো আমার খুব ভালো লেগেছে। আমি ভাবলাম কি সাংঘাতিক মেরে, নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে, এখন বলে তার আবার ভালো লাগছে। চাঁদনি আবার বলল, আমি বুঝতেই পারিনি আমি মারা যাচ্ছি। উল্টা তোমার এমন রাগান্বিত মুখ দেখে আমি আরও বেশি উত্তেজিত হচ্ছিলাম। চুপ। আর 1 সেকেন্ডের জন্য সব শেষ ছিল। এখন লিমাকে কি করব? আমার একজন লোক আছে যে সব করতে উস্তাদ। তার মানে তুমি আগে পরে খুন করেছো? আরে না,
আমি একজন লোক রেখেছি যে সব সময় আমার কোম্পানির ওপর গোয়েন্দাগিরি করে। কোনো ভুল হলে সাথে সাথে আমার কাছে খবর দেয়। তোমাকে নিয়ে যে লিমার রেস্টুরেন্টে গিয়েছে, কি কি বলেছে, সব আমি এখান থেকে দেখেছি তার মাধ্যমে। তারে বললে সে যদি আবার তোমার বিরুদ্ধে গিয়ে সব বলে দেয়? সেটা তো ভেবে দেখিনি। তাকে বলা যাবে না, আমি কিছু একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা। চাঁদনি, মনে রাখো তোমার এই কাজের জন্য তোমাকে কোনো সময় মাফ করতে পারবো না। এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব। আমি লিমার বডিটা উঠিয়ে একটা কালো পলিথিনের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে অন্ধকার হলে গাড়িতে উঠিয়ে নিয়ে দূরের জঙ্গলের ভেতরে কবর দিয়ে আসলাম। এসে পুরো বাড়ি চেক করলাম কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। ভাগ্য ভালো কোনো সিসিটিভি নেই। বাসায় গিয়ে চাঁদনিকে বললাম, লিমার ক্ষতিপূরণ কত দেওয়া? যত প্রয়োজন। তোমার কি মনে হয় লিমার মার স্মার্টফোন বোঝে? লিমার মোবাইল চেক করলেই বলা যায়। আমি লিমার মার নাম্বারে একটা মেসেজ দিলাম। মেসেজে লিখলাম, মা আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আমাকে দেখতে পাবে না। তোমাদের জন্য কিছু টাকা রেখেছি, এটা থেকে খরচ করো আর আমাকে খোঁজার চেষ্টা করো না। এটা মেসেজ করে দিলাম আর লিমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়ে দিলাম। এখন ভয় করছে লিমার মোবাইলের লাস্ট লোকেশন এই বাসায় দেখাচ্ছে। লিমার বাড়ির মানুষ যদি মামলা দায়ের করে তাহলে পুলিশ আসতে পারে, তখন দেখি কি হয়। আমি প্রায় 1 সপ্তাহ ধরে ঘুমাতে পারি না চাঁদনির এমন কাজের জন্য। এদিকে চাঁদনির দিব্যি সবকিছু করছে যেন কোনো এক যুদ্ধে সে জয়লাভ করছে। কিছুদিন পর পুলিশ আসলো আমাদের বাসায়। আমি এমন ভাবতে হলাম যেন কিছুই জানি না। চাঁদনিকে সব শিখিয়ে দিয়েছিলাম কি কি বলতে হবে। চাঁদনিকে দেখে পুলিশ জিজ্ঞেস করা তো দূরের কথা, সালাম দিয়ে কুল পায় না। তারপর আর পুলিশ আসেনি। আমরা বাসা চেঞ্জ করলাম, নিজস্ব একটা বাড়িতে উঠলাম। কিন্তু চাঁদনির এমন কাজ আমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি চাঁদনিকে বলেছিলাম পুলিশের কাছে ধোয়া দিতে, চাঁদনি কোনো জবাব দেয় না। কিন্তু আমার এরকম অবস্থা দেখে চাঁদনি বলেছিল বাচ্চা হলে বাচ্চাকে বড় করে তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। ঠিকই কিছুদিন পর আমাদের একটা মেয়ে হয়েছে, দেখতে পুরো তার মায়ের মতো। কিছুদিন পর আমি তার প্রায়শ্চিত্তর কথা মনে করে দিলাম, কিন্তু চাঁদনি কোনোভাবেই রাজি হচ্ছিল না আমাদের ছেড়ে যেতে। তারপর আমি তার উপর মানসিক চাপ শুরু করতে লাগলাম। অবশেষে সে রাজি হলো। তখন চাঁদনি বাংলাদেশে একজন সাকসেসফুল বিজনেসম্যান। এমন সময় যদি মানুষ জানতে পারে তার এই কুকর্মের কথা, তখন কি একটা অবস্থা হবে। চাঁদনি সব জেনে শুনে আমার আল্লাহ মিয়ার মানে আমার মেয়ের কথা চিন্তা করে চাঁদনি পুলিশের কাছে ধরা দিল। ভাবছিলাম অনেক কঠিন শাস্তি হবে, কিন্তু কিছু হলো না। একে তো স্বেচ্ছায় ধরা দিয়েছে, তার উপর আবার এত বড় বিজনেসম্যান, যার কারণে মাত্র 1 বছরের জেল দিল। 1 বছরে লামিয়া অনেক বড় হয়ে গেল। লামিয়া কিছুদিন পর পর তার মার সাথে দেখা করার জন্য চলে যেত, আমিও না করতাম না। 1 বছর পর চাঁদনি জেল থেকে ছাড়া পেল। আমি তার কোম্পানি তার হাতে বুঝিয়ে দিলাম। জেল থেকে ছাড়া পাওয়ার দিন রাতে চাঁদনিকে যেই গভীর চুম্বন করেছিলাম তাতে রাত পার হয়ে গিয়েছিল। চাঁদনি শুধু বলেছিল এক মুহূর্তও বাদ নেই যেখানে আমার আর লামিয়ার কথা চিন্তা করেনি। আমাদের কথা মনে পড়লেই সময় যেন তাড়াতাড়ি চলে যেত। এরপর থেকে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি, কিন্তু অভ্যাস তো অভ্যাস। আমার রাগ না দেখালে তার ঘুম আসছে না, তাই সে প্রতিদিন উল্টা পাল্টা কাজ করে আমার রাগ দেখার জন্য। তার উপর ফেক রাগ দেখিয়ে শান্ত করি। একটা জিনিস ভালো, ও শুধু আমার রাগ দেখার জন্য পাগল হয়ে থাকে। অন্য কারো রাগের উপর যদি আকর্ষণ বোধ করতো তাহলে জানি কত পুরুষ পাল্টাতো কে জানে। কিন্তু চাঁদনির ভালোবাসার কোনো কমতি ছিল না। আপনারা বুঝতেই পারছেন সে আমাকে কতটা ভালোবাসে, যার কারণে একজন মানুষকে খুন করতে পারে। তাই আমি বলতে পারি চাঁদনি সবার থেকে অন্যরকম।